হ্যালো, তুই কি অবস্থা? তাহলে আজকে আমরা কি পড়বো? আজকে হচ্ছে আমরা স্থির তড়িতের লেকচার, 5 নাম্বার লেকচার। আশা করি আজকে লেকচারের পর হচ্ছে কালকে একটা লেকচার হবে, তারপর হচ্ছে শেষ চ্যাপ্টার শেষ করে দিব। তাহলে আজকে হচ্ছে যে স্থির তড়িতের 5 নাম্বার লেকচার। স্থির তড়িৎ লেকচার কত? লেকচার হচ্ছে যে 5। লেকচার 5, ওকে। তাহলে আজকে আমাদের টপিকটা শুরু হবে ধারক দিয়ে। কি দিয়ে? ধারক দিয়ে। ধারক কি? ধারক। আচ্ছা, ধারক নামটা শুনে বোঝা যাচ্ছে কিছু একটা ধারণ করবে, তাই না? কিছু একটা ধরে রাখবে, সেজন্য ওর নাম ধারক দিছে। হ্যাঁ, ও কি ধরে রাখে? ধারকগুলা নর্মালি কি ধরে রাখে? ওরা হচ্ছে চার্জ ধারণ করে। ওরা কি ধরে রাখে? বা চার্জ ধরে রাখে বা চার্জ ধারণ করে। যা চার্জ ধারণ করে। একটু ক্লিয়ার আশা করি। চার্জ ধারণ করে রাখে। আচ্ছা, চার্জ কেন ধারণ করে রাখে? ধারণ করে রাখে মানে কি? কোনো কিছু একটা জিনিস জমা করে রাখতেছে তার নিজের কাছে, তাই না? তার মানে কি জমা করে রাখতেছে মানে কি? প্রয়োজন অনুসারে সেটা সাপ্লাই করবে। যখন প্রয়োজন পড়বে তখন সাপ্লাইটা করবে। আর নরমালি আমরা নিজের কাছে জমা রাখতেছে। বুঝতে পারছি? ওকে। ধারক নরমালি একটি পরিবাহী দিয়ে গঠিত হয়। কি দিয়ে গঠিত হয়? ধারক হচ্ছে নরমালি পরিবাহী দিয়ে গঠিত হয়। পরিবাহী কেমন? ধর এখানে একটা দুটা প্লেট আছে। প্লেটটা হচ্ছে ধারক প্লেট বলে বা এগুলো যাই বলে প্লেট। এই দুটা প্লেট হচ্ছে কি চার্জ ধারণ করতে পারে। এই দুটা প্লেটকে যদি আমি এখন একটা ব্যাটারির সাথে সংযোগ করে দিই, ব্যাটারির সাথে কি করে দিই? সংযোগ করে দিই। এটা ব্যাটারির পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত, উচ্চ বিভব থেকে নিম্ন বিভব। এখানে কি হবে? কারেন্ট সাপ্লাই হবে। এটা তো ব্যাটারির পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। তো পজিটিভ প্রান্তগুলো এখান থেকে যাবে, নেগেটিভ প্রান্তগুলো এখান থেকে যাবে। গিয়ে কি হবে? গিয়ে হচ্ছে যে এখানে অনেক এই প্লেটের মধ্যে পজিটিভ চার্জগুলো জমা হইতে থাকবে। বুঝতে পারছি? আর এই প্লেটে হচ্ছে নেগেটিভ নেগেটিভ চার্জগুলো জমা হইতে থাকবে। এই যে জমা হচ্ছে, এটা হচ্ছে ধারক। এই যেখানে ও এতগুলো পজিটিভ চার্জ জমা রাখতেছে, এখানে ও এতগুলো নেগেটিভ চার্জ জমা রাখতেছে। এটা হচ্ছে কি ধারক। ধারক তার মানে ধারককে আমরা যখন ব্যাটারি দিয়ে সংযোগ করছি তখন কি হচ্ছে? এখানে চার্জ জমা থাকতেছে। এখন আমরা যদি এখানে ব্যাটারিটা সরাই, এখানে ব্যাটারিটা সরাই আমরা এখানে একটা রোধ লাগাই দিই। রোধ বলতে কি? তোর ফ্যান লাইট এগুলো আর কি। হ্যাঁ, রোধ লাগাই দিছি, তখন কি হবে? তখন ও ফ্যান লাইট লাগাই দিলে এখানে ফ্যানটা চলবে বা লাইটটা চলবে। কেন কেন? এখানে যে চার্জটা জমা আছে এই চার্জটা এখানে সাপ্লাই হবে। এখানে সাপ্লাই হওয়ার পর কি হবে? কারেন্ট, মানে কারেন্ট যাতায়াত করবে। কারেন্ট যাতায়াত করে কি হবে? এই ফ্যান লাইট এগুলো জ্বলবে বা রোডটাকে ইউজ করতে পারবে। বুঝতে পারছি? এখন আমার কথা হচ্ছে যে ধারক আর ব্যাটারির মধ্যে পার্থক্য কি? তো তুই তো বলতে পারছিস যে আমি যদি এখানে একটা ব্যাটারি লাগাই দিই, ব্যাটারি লাগাই দিলে তো এখানে ফ্যান লাইট চলবে। এখানে যদি এখানে রোড লাগাই দিই, তো রোডটাকে তো ব্যাটারি ইউজ করতে পারবে, পারবে না? অবশ্যই পারবে। কিন্তু ব্যাটারি আর ধারকের মধ্যে পার্থক্য হচ্ছে যে ধর এই রোডটাকে চালাবার জন্য 20 অ্যাম্পিয়ার লাগে। 20 অ্যাম্পিয়ার কি লাগবে? তড়িৎ লাগবে এই রোডটাকে চালাবার জন্য। কিন্তু ব্যাটারি কখনো ধর এটাকেও চালাবার জন্য 20 অ্যাম্পিয়ার কি তড়িৎ লাগবে। এখন ব্যাটারি কখনো বরাবর 20 অ্যাম্পিয়ার তড়িৎ সাপ্লাই করতে পারবে না যদি ব্যাটারিটা পাওয়ার ওইরকম না থাকে। ব্যাটারি পাওয়ার তো 5 অ্যাম্পিয়ার, তো ব্যাটারি সাপ্লাই করবেই 5 অ্যাম্পিয়ার। ব্যাটারি সাপ্লাই করবে কয় অ্যাম্পিয়ার? 5 অ্যাম্পিয়ার সাপ্লাই করবে। কিন্তু ধারকের মধ্যে যেহেতু অনেকগুলো চার্জ অলরেডি জমা আছে, সে প্রয়োজন অনুসারে প্রয়োজন মতো সাপ্লাই করতে পারবে। এই রোডটাকে চালাবার জন্য যদি 20 অ্যাম্পিয়ার দরকার হয় তাহলে ও 20 অ্যাম্পিয়ার কি সাপ্লাই করতে পারবে। বুঝতে পারছি? ওকে। আচ্ছা, কারেন্ট কোন দিকে ফ্লো হয়? ইলেকট্রন এদিক থেকে এদিকে আসবে, পজিটিভ চার্জগুলো এদিকে আসবে। কারেন্ট নরমালি প্রচলিত অনুসারে কারেন্টের ফ্লোটা পজিটিভ চার্জের ফ্লোকে ধরা হয়। পজিটিভ চার্জের ফ্লোটাকে কারেন্টের ফ্লো ধরা হয়, আর নেগেটিভ চার্জের ফ্লোটা হচ্ছে কি এমনি নেগেটিভ চার্জের ফ্লো। বুঝতে পারছি? প্রচলিত অনুসারে। কিন্তু আমরা জানি যে আসলে ইলেকট্রনের প্রবাহই কি কারেন্টের ফ্লো। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তখনকার আমলে তো এত জ্ঞানীগুণী মানুষ ছিল না, তখন ধরে নেওয়া হয়তো পজিটিভ চার্জের ফ্লোটাই হচ্ছে যে কি কারেন্টের ফ্লো। বুঝতে পারছি? ওকে। এটাই হচ্ছে ধারক নিয়ে মোটামুটি একটা আইডিয়া দিলাম। হুম। আচ্ছা, ধারক অ্যাকচুয়ালি কি করে এটা আরেকটু ক্লিয়ার করে বলি। ধর এখানে একটা ফ্যান আছে, এখানে একটা কি আছে? ফ্যান। ফ্যানকে ধর ফ্যান আছে। এখন ফ্যানটাকে ঘুরাবার জন্য এখানে একটা ক্যাপাসিটর লাগানো থাকে। আমাদের সবার ফ্যান
তুই যদি ফ্যানটা দেখোস, নিজের ঘরের ফ্যান দেখোস, যে তোর মাথার উপর যে ফ্যানটা ঝুলে আছে, ওখানে যদি একটু উপরে দেখোস, দেখবি যে এখানে কি একটা ক্যাপাসিটর লাগানো আছে। এই ক্যাপাসিটর গুলো হচ্ছে ধারক, বুঝতে পারছি? তো অ্যাকচুয়ালি ক্যাপাসিটরটা করে কি বা ধারকটা করে কি? অ্যাকচুয়ালি লাইন থেকে আসতেছে কত? লাইন থেকে আসতেছে 5 এম্পিয়ার তড়িৎ। ধর কথার কথা, ধর 5 এম্পিয়ার তড়িৎ আসতেছে। এখন ব্যাটারিটা কি বলতেছি, ব্যাটারি বলতেছি, ফ্যানটাকে ঘোরাবার জন্য ধর লাগবে 20 এম্পিয়ার তড়িৎ। কত লাগবে? 20 এম্পিয়ার তড়িৎ লাগবে। এখন 5 এম্পিয়ার তড়িৎ দিয়ে কি ফ্যানটা ঘুরবে? ঘুরবে না। তাহলে বাকি 15 এম্পিয়ার তড়িৎ কোথা থেকে পাবে? বাকি তড়িৎ বাকি 15 এম্পিয়ার তড়িৎ সাপ্লাই দিবে কে? ক্যাপাসিটর। কারণ ক্যাপাসিটরের মধ্যে তো অলরেডি অনেকগুলো চার্জ জমা আছে। তো বাকি 15 এম্পিয়ার তড়িৎ সাপ্লাই দিবে কে? ক্যাপাসিটর। কিন্তু ক্যাপাসিটর কি সবসময়, তুই যদি 1 ঘন্টা ফ্যান চালাস, তো 1 ঘন্টা ফ্যান চালাবার জন্য কি 1 ঘন্টা সময় ধরে কি 15 অ্যাম্পিয়ার তড়িৎ সাপ্লাই দিতে থাকবে? না। ক্যাপাসিটর শুধু কাজটা শুরু করে দেয়, ধারক শুধু কি করে? কাজটা শুরু করে দেয়। কাজটা শুরু করে দেয় বলতে কি, ধর আমি যদি বলি এখানে এটা হচ্ছে একটা মাটি, অনেক বড় একটা পাথর আছে। এবং পাথরটাকে তোর তুই একলা ঠেলতেছস, তুই একলা ঠেলতেছস। তা একটা ঠেলার জন্য তুই পারতস না, ঠেলতে পারতস না। হ্যাঁ, এখন কি করছস? এখন বাকি আমরা তুই তোর সাঙ্গ পাঙ্গ নিয়ে আসছস, তোর সাঙ্গ পাঙ্গুরা এবার সবাই মিলে ঠেলতেছে, তোর সাঙ্গ পাঙ্গুরা ঠেলতেছে। এই যে সাঙ্গ পাঙ্গুরা সবাই মিলে ঠেলার কারণে, এই যে সবাই মিলে ঠেলার কারণে এখন কি হচ্ছে? এখন এটা পাথরটা এদিকে গড়ায় গড়ায় চলে যাবে। কিন্তু একটা কথা চিন্তা করতো, এই সাঙ্গ পাঙ্গুরা এসে যে ঠেলাটা দিছিল, সবাই মিলে ঠেলাটা দিছস, ঠেলাটা দিয়ে যখন পাথরটা ঘুরা শুরু করছে, ঘুরা শুরু করার পর সাঙ্গ পাঙ্গু না থাকলেও, তোর এই সাঙ্গ পাঙ্গু গুলো না থাকলেও তুই একলা চালাই যেতে পারবি না। কারণ এটা তো শুরু হয়ে গেছে, যাতায়াতটা শুরু হয়ে গেছে, যাতায়াতটা শুরু হয়ে গেলে এটা তার থামতে থাকবে, এটা ঘুরতে ঘুরতে যাবে গা। হ্যাঁ, তখন তুই একলা এটাকে নিয়ে যেতে পারবি না। তার মানে কি, এটা হচ্ছে 5 এম্পিয়ার, তুই ছিলি 5 এম্পিয়ার, এই এরা সবাই মিলে বাকি 15 এম্পিয়ারের যোগানটা দিছে। কিন্তু যোগানটা দিয়েই চলে গেছে, যোগানটা দিয়ে কি চলে গেছে, জাস্ট স্টার্ট করে দিছে। স্টার্ট করে দেওয়ার পর ফ্যানটা এবার অটোমেটিক ঘুরতে থাকবে। ঠিক যেমনটা পাথরটা এবার অটোমেটিক ঘুরতে ঘুরতে সামনে আগাতে থাকবে, ঠিক সেম ভাবে ক্যাপাসিটর কি করবে? 5 এম্পিয়ার দিয়ে তার পাখাটাকে ঘুরাইতে পারবে না। বাকি 15 এম্পিয়ার নিজে সাপ্লাই করবে, নিজে সাপ্লাই দিয়ে পাখাটাকে ঘুরানো স্টার্ট করবে। স্টার্ট করার পর এবার পাখাটা অটোমেটিকই ওই 5 এম্পিয়ার দিয়ে ঘুরতে থাকবে। বুঝতে পারছি? তো তার মানে ধারক আরেকটা কাজ কি করে? জাস্ট কাহিনীটা শুরু করে দেয়। জাস্ট কি করে দেয়? কাহিনীটা শুরু করে দেয়। এটা গেল ধারক নিয়ে মোটামুটি একটা আইডিয়া দিলাম। এখন হচ্ছে আমরা কি পড়বো? এখন হচ্ছে আমরা পড়বো ধারকত্ব। এখন হচ্ছে আমরা কি পড়বো? ধারকত্ব পড়বো। ধারক নিয়ে এত ডিটেলসে আসলে জানা লাগবে না। হ্যাঁ, কারণ আমাদের ধারক নিয়ে কিছু সূত্র আছে যেগুলো ম্যাথে কাজে লাগবে, ওগুলো একটু পর্যন্তই পড়বো আমরা। হ্যাঁ, মোটামুটি হালকা পাতলা একটা আইডিয়া থাকলে হয়। আচ্ছা, ধারকত্ব। ধারকত্ব জিনিসটা কি? ধারকত্ব জিনিসটা হচ্ছে যে কোনো পরিবাহীর বিভব। হ্যাঁ, ধারক কিভাবে কি দিয়ে বানানো হয়? পরিবাহী তার দিয়ে তো বানানো হয়, তার দিয়ে তো বানানো হয়, বা পরিবাহী দিয়ে তো বানানো হয়। পরিবাহী মানে কি? যেটা দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হইতে পারবে, তাই তো? তাহলে ধারকত্ব জিনিসটা কি? ধারকত্ব জিনিসটা হচ্ছে যে কোনো পরিবাহীর বিভব, কোনো কোনো পরিবাহীর বিভব একক পরিমাণ বৃদ্ধি করার জন্য, একক পরিমাণ বৃদ্ধি করার জন্য যে পরিমাণ চার্জ জমা করতে হয়, ঠিক আছে? বৃদ্ধি করার জন্য যে পরিমাণ চার্জ কি থাকে জমা করতে হয়, তাকে ওই পরিবাহীর ধারকত্ব বলে। মশা একটা কামড়াচ্ছে প্রচুর। তাকে ওই পরিবাহী কি বলে? তাকে ওই পরিবাহীর ধারকত্ব বলে। ওকে, তাহলে স্বাভাবিকভাবে ধর ভি বিভব বাড়াতে চার্জ লাগে কিউ পরিমাণ, ঠিক আছে? সুতরাং এক বিভব বাড়াতে চার্জ লাগবে কত? কিউ বাই ভি। তাহলে ধারকত্বের সূত্রটা কি? ধারকত্ব সি সমান কিউ বাই ভি। তাহলে এটা কি একটা সূত্র? প্রথম সূত্র পাইছি, বুঝতে পারছি? ওকে, কিউ বাই ভি। তাহলে একক কি হবে? এককটা কি হবে? এটা তো একদম ইজি। একক কি হবে?
কিউ এর একক কি কুলম, ভি এর একক কি ভোল্ট, তাহলে কি হবে একক হচ্ছে যে কুলম পার ভোল্ট, তাই না? ওকে, তাহলে 10 এই কুলম পার ভোল্টটাকে বলা হয়, এটাকে বলা হয় ফ্যারাড, এটাকে কি বলা হয় ফ্যারাড, এটাকে কি বলা হয় ফ্যারাড বলা হয়। এটাকে আবার ফ্যারাডে বলা হয় না, ফ্যারাড হচ্ছে তড়িৎ রাসায়নিকের ক্ষেত্রে, বুঝতে পারছি? আর এটা হচ্ছে জাস্ট ফ্যারাড, এটা নাম কি জাস্ট ফ্যারাড। ওকে, তাহলে এখন যদি তোকে একটা প্রশ্ন করে, আমি যদি প্রশ্ন করি তোকে একটা 10 ফ্যারাড বলতে কি বুঝো? 10 ফ্যারাড বলতে কি বুঝো? তাহলে কি বলবি? 10 ফ্যারাড বলতে কি বুঝো? তাহলে 10 ফ্যারাড বলতে কি বুঝি আমরা? 10 ফ্যারাড বলতে বুঝি, এটা যদি সলিউশন করি, অলওয়েজ এরকম ব্যাখ্যা করার ক্ষেত্রে আমরা নিচেরটাকে এক একক ধরে নিই না, এক একক, তার মানে কি বলবো, একক পরিমাণ বিভব বৃদ্ধি করতে, বিভব একক পরিমাণ বৃদ্ধি করতে, কোনো পরিবাহীর বিভব একক পরিমাণ বৃদ্ধি করতে 10 কুলম্ব চার্জ দেওয়া লাগে, 10 কুলম্ব চার্জ জমা করতে হয়, বুঝতে পারছি? কোনো পরিবাহীর বিভব 1 ভোল্ট বৃদ্ধি করতে, তো বৃদ্ধি করতে চার্জ জমা করতে হয়, চার্জ জমা করতে হয় 10 কুলম্ব। ক্লিয়ার? ওকে, তাহলে আশা করি ধারকত্ব, ধারক কি মোটামুটি আইডিয়া হয়ে গেছে। হুম, আচ্ছা ধারকত্ব, ধারক, ধারক জিনিসটা গোলাকার হইতে পারে, একটা গোলাকার ধারকের উদাহরণ দিদি। হ্যাঁ, গোলাকার ধারক, গোলাকার ধারক, গোলাকার ধারক দেখতে কেমন? তো দেখতে কেমন না, আহামরি কিছু না, একটা গোলক আঁকবি, এই যে কই আমি আঁকি, এই যে এটা একটা গোলক আঁকলাম, এটাকে একটু বড় করি, যেটা একটা গোলক, আর ধারকের মধ্যে কি থাকে, চার্জ জমা থাকে, কি জমা থাকে, চার্জ জমা থাকে, পজিটিভ চার্জ গুলা জমা আছে, এটা দেখাচ্ছি, এই যে এটা একটা গোলাকার ধারকের এক্সাম্পল, বুঝতে পারছি? মানে এটা কি একটা গোলাকার ধারকের এক্সাম্পল। এখন হচ্ছে ধারকত্ব কিসের উপর নির্ভর করে, ধারকত্বটা, ধারকত্ব মানে কি সি সমান কিউ বাই ভি। হুম, ধারক আর ধারকত্বের মধ্যে কিন্তু বেশ কম আছে, এটা ভুলে ফেলিস না। ধারকত্ব কিসের উপর নির্ভর করে, ধারকত্ব কিসের উপর নির্ভর করে? ওকে, দেখি তো কিসের উপর নির্ভর করে। এক নাম্বার হচ্ছে ধারকত্ব হচ্ছে যে পরিবাহীর আকারের উপর, পরিবাহীর কিসের উপর, আকারের উপর, পরিবাহীর আকারের উপর, পরিবাহীর আকারের উপর কিভাবে নির্ভর করে, ধর আমরা একটা গোলাকার পরিবাহী নিই, গোলাকার পরিবাহী নিলাম, এই যে গোলাকার ধারক আর কি, এটার থেকে একটু বড় নিলাম, এবার আরেকটা ধারক নিলাম গোলাকার পরিবাহী, কিন্তু এবার এটা হচ্ছে কি আরেকটু বড়, বুঝতে পারছি? এবার আরেকটা ধারক নিলাম, গোলাকার ধারক নিলাম বা গোলাকার পরিবাহী নিলাম, এটা আরেকটু বড়। তো পরিবাহীর আকারের উপর ধারকত্ব নির্ভর করে বলতে বোঝাচ্ছে, বলতে বোঝাচ্ছে আকার যত বড় হবে ধারকত্ব তত বাড়বে, বুঝতে পারছি? তাহলে এই গেল একটা। দুই হচ্ছে, দুই হচ্ছে যে অন্যান্য পরিবাহীর উপস্থিতি, অন্যান্য পরিবাহীর উপস্থিতি, অন্যান্য পরিবাহীর উপস্থিতি। ওকে, অন্যান্য পরিবাহীর উপস্থিতি বলতে কি বোঝাচ্ছে, বলতে বোঝাচ্ছে ধর আমরা একটা গোলাকার ধারক নিই, আগেরটাকে কপি করে আনি, যেটা কি একটা গোলাকার ধারক যেখানে পজিটিভ চার্জ জমা আছে, চার্জ জমা থাকা মানে কি ধারক, যেখানে চার্জ জমা থাকে। তো এখন কি হবে, এখন হচ্ছে যে আমরা যদি এখানে একটা অন্য একটা পরিবাহী আনি, ধর এখানে একটা পরিবাহী আছে, নিউট্রাল পরিবাহী আনছি, ধর এখানে একটা কি নিউট্রাল পরিবাহী আনছি,
নিউট্রাল পরিবাহী আনছি। নিউট্রাল পরিবাহী মানে কি, যতগুলো পজিটিভ চার্জ আছে ঠিক ততগুলো নেগেটিভ চার্জ আছে, ঠিক আছে। কিন্তু এটা যখন এটার কাছাকাছি আসবে, ধারকটার কাছাকাছি আসবে, তখন পজিটিভ চার্জগুলো কি হবে, নেগেটিভ চার্জগুলো এক পাশে চলে আসবে না, নেগেটিভ চার্জগুলো এক পাশে চলে আসবে না, পজিটিভ চার্জগুলো এক পাশে চলে যাবে। কারণ এটা আমরা ধারকটা নিয়েছি পজিটিভ চার্জ যুক্ত একটা ধারক, যেখানে পজিটিভ জিনিস জমা হচ্ছে। আচ্ছা, এখন মানুষ একটা একটা প্রশ্ন আসতে পারে যে, একটু আগে তো দেখছি যে ধারক মানে পজিটিভ নেগেটিভ দুইটা জমা হচ্ছে, এই যে পজিটিভ নেগেটিভ দুইটা জমা হচ্ছে, তাই না? আমরা শুধু এই প্রান্তটা নিয়ে হিসাব করতেছি যে এটা একটা ধারক, এটা একটা ধারক, ঠিক আছে। আমরা শুধু এই প্রান্তটা নিয়ে হিসাব করতেছি। যদি এটাকে ধারক, এটা পুরাটা মিলে একটা ধারক হচ্ছে, আমরা শুধু এই প্লেটটা নিয়ে হিসাব করতেছি আর কি। কিন্তু আমরা যখন আলাদা হিসাব করি তখন একটাকে সিঙ্গেল ধারক হিসাবে ধরে নিই, বুঝতে পারছি। কিন্তু অ্যাকচুয়ালি ধারক হচ্ছে পুরা মেকানিজমটা হচ্ছে একটা ধারক। ওকে, তাহলে এখন কি হবে, এই যে নেগেটিভ প্রান্তগুলো এখানে চলে আসার কারণে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। তড়িৎ ক্ষেত্র কারণ কেন, তড়িৎ বলরেখাগুলো পজিটিভ দিক থেকে নেগেটিভ দিকে নেগেটিভ দিকে যায়, এই যে এখানে যাতে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। আর তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়ে যাওয়ার কারণে, তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়ে যাওয়ার কারণে কি হবে, তড়িৎ ক্ষেত্র যেহেতু সৃষ্টি হচ্ছে, তার মানে কি ই চেঞ্জ হয়ে যাচ্ছে, ই মানে কি তড়িৎ প্রাবল্য চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে একটা সময় ও এখানে কেউ ছিল না, তো তড়িৎ বলরেখাগুলো মুক্তভাবে ছিল, মুক্তভাবে ছিল। তো একটা নির্দিষ্ট পরিমাণ তড়িৎ প্রাবল্যের মান ছিল, কিন্তু এখন ও চলে আসার কারণে তড়িৎ প্রাবল্যের মানে তো একটু হলেও চেঞ্জ আসবে, একটু হলেও চেঞ্জ আসবে। হ্যাঁ, ই চেঞ্জ, তড়িৎ প্রাবল্য মানে কি এটা নিশ্চয় আর বোঝানো লাগবে না। তড়িৎ ক্ষেত্রের মধ্যে একক ধনাত্মক আধান রাখলে ওইটা যে পরিমাণ বল অনুভব করে, বুঝতে পারছি। তাহলে ই চেঞ্জ হলে, ই চেঞ্জ হলে ই চেঞ্জ হলে ভি চেঞ্জ হবে, ভি চেঞ্জ হবে। ভি চেঞ্জ হবে, ভি মানে বিভব। আর সি সমান আমরা কি জানি, কিউ বাই ভি। তাহলে সিও কি, সুতরাং সিও চেঞ্জ হবে, সিও কি চেঞ্জ হবে, বুঝতে পারছি। ওকে, এটা গেল দুইটা পয়েন্ট। তারপর হচ্ছে কি 3 নাম্বার পয়েন্ট হচ্ছে যে, 3 নাম্বার পয়েন্ট হচ্ছে পারিপার্শ্বিক মাধ্যম। 3 নাম্বার পয়েন্ট কি, 3 নাম্বার পয়েন্ট হচ্ছে যে পারিপার্শ্বিক মাধ্যম। পারিপার্শ্বিক মাধ্যম বলতে কি বোঝাচ্ছে, পারিপার্শ্বিক মাধ্যম বলতে বোঝাচ্ছে, আমরা যদি আবার একটু কপি করে আনি, ঠিক যদি একটু কপি করি, এটা একটা ধারক। ধর এখন ধারকটা রাখা হয়েছে পানির ভিতর, ধারকটা রাখা হয়েছে কোথায়, পানির ভিতর। এখন পানি কি একটা ডাইপোল অণু না, পানির প্রতিটা অণু কি একটা ডাইপোল না, কারণ কেন, দুইটা পোল সৃষ্টি করতে পারে পানির অণুগুলা। হ্যাঁ, তো পানির অণুগুলা এরকমই যাবে না তখন ধারকের চারপাশে, নেগেটিভ প্রান্তগুলো এই পাশে চলে আসবে, পজিটিভ প্রান্তগুলো এই পাশে চলে আসবে ডাইপোল রাখলে। তাহলে এখন কি হবে, এই যে এভাবে যে চলে আসতেছে, তখন এদের মধ্যে একটা বলরেখার সৃষ্টি হবে বা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। কোনো না কোনো ভাবে তড়িৎ ক্ষেত্রটা কি আগে যেরকম মুক্ত অবস্থায় থাকলে যেমন একটা তড়িৎ ক্ষেত্র পাইতাম, এখন আর ওইভাবে কিন্তু মুক্ত অবস্থায় থাকলে, এখন এই অবস্থায় থাকলে কিন্তু তড়িৎ ক্ষেত্রটা আর মুক্ত অবস্থার মতন পাবো না, একটু হলেও চেঞ্জ হবে তড়িৎ ক্ষেত্রে। তার মানে কি পারিপার্শ্বিক মাধ্যমে কি একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। হুম, তারপর হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। তারপর কি, তারপর হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক বা মাধ্যম, পরাবৈদ্যুতিক মাধ্যম, পরাবৈদ্যুতিক মাধ্যম। পরাবৈদ্যুতিক মাধ্যম বলতে আমরা কি বুঝাই, ওই যে কে, কে পড়াইছি না, কে সমান কি 9 × 10⁻⁹। হ্যাঁ, যেটাকে আমরা বলতাম যে শূন্য সরি, যে কোনো মাধ্যমের বেতন যোগ্যতাকে যদি আমরা শূন্য মাধ্যমের বেতন যোগ্যতা দিয়ে ভাগ করি, ওকে, তাহলে আমরা কি পাবো, পরাবৈদ্যুতিক মাধ্যম। হুম, তো এটা মুখস্থ পরাবৈদ্যুতিক মাধ্যমের উপরও নির্ভর করে, কারণ শূন্য মাধ্যমে ধারকত্ব যেভাবে প্রকাশ পাবে অন্য একটা মাধ্যমে, যেমন পানির মাধ্যমে যায়, পানির মাধ্যমে ধারকত্বটা চেঞ্জ হয়ে যাচ্ছে না, পানির মাধ্যমে এরকম অন্য কোনো মাধ্যমে ধারকত্বটা চেঞ্জ হবে না। না, আমি একটু পানি খেয়ে আসি। তার মানে কি পরাবৈদ্যুতিক মাধ্যমের উপর কি নির্ভর করে ধারকত্বের হিসাব। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই গেল 4টা জিনিস, 4টা পয়েন্ট গেল। এখন তুই একটা জিনিস খেয়াল করতো, একটা জিনিস খেয়াল কর, ধারকত্বের সূত্র কি ছিল, ধারকত্বের সূত্র কি ছিল,
ধারকত্বের সূত্র ছিল সি ইকুয়াল কিউ বাই ভি। এখন তুই বলতো চারটা যে মাধ্যম দেখলাম, চারটা যে জিনিস দেখলাম বা চারটা পয়েন্ট দেখলাম যেটার উপর ধারকত্ব নির্ভর করে, একটা হচ্ছে পরিবাহীর আকার, একটা হচ্ছে অন্যান্য পরিবাহীর উপস্থিতি, আরেকটা হচ্ছে পরিবাহী পারিপার্শ্বিক মাধ্যম, আরেকটা হচ্ছে পরাবৈদ্যুতিক মাধ্যম। কোনো ক্ষেত্রে কিউ আর ভি এর কোনো কথা আছে? কোনো ক্ষেত্রে কিউ আর ভি এর কোনো কথা নাই। তার মানে কি ধারকত্ব একটা ফিক্স মান, ধারকত্ব একটা ফিক্স মান। হ্যাঁ, অর্থাৎ যদি ধারকত্বের মধ্যে কিউ বাড়ে কোনো কারণে, ভিও অটোমেটিক কোনো না কোনো কারণে বেড়ে গিয়ে অনুপাতটা অলওয়েজ সেম করে দিবে। হ্যাঁ, কোনো কারণে যদি কিউ কমে তাহলে ভিও কি কোনো কারণে কমে গিয়ে ঠিক সেম সেম অ্যামাউন্টটা কমে গিয়ে আবার অনুপাতটা সমান করে দিবে। তখন দেখবি যে এটার অনুপাত মানে এটার অনুপাত আর এটার অনুপাত সমান। বুঝতে পারছি? ধারকত্ব একটা ফিক্স মান থাকে ধারকত্ব। এখন কথা হচ্ছে যে ধারকত্ব কোথায় দেখবি? ধারকত্ব হচ্ছে যে আমাদের ফ্যানের ক্যাপাসিটর লাগাই, হ্যাঁ, দুনিয়ার সব কিছুতে এখন ধারকত্ব ইউজ করা হয়, মোবাইলের ক্যাপাসিটর ইউজ করা হচ্ছে। হ্যাঁ, তো ক্যাপাসিটর কি এখন সব যন্ত্রপাতিতেই আছে। কিন্তু ক্যাপাসিটর গুলো যদি তুই খুলে দেখোস, তুই যদি ক্যাপাসিটর গুলো খুলে দেখোস তখন দেখবি যে কোনো ক্যাপাসিটর ফ্যারাড না, 1 ফ্যারাড পর্যন্ত যায়নি, সবগুলো মাইক্রোফ্যারাড। মাইক্রোফ্যারাড যেমন ফ্যানের ক্যাপাসিটর হচ্ছে মিনি মনে হয় 25 মাইক্রোফ্যারাড থাকে। হ্যাঁ, তারপর মোবাইলের ইয়াগুলা থাকে যে ছোট ছোট কি বলে ক্যাপাসিটর গুলো হচ্ছে যে 8.2 ফ্যারাড, ফ্যারাড, অমুক ফ্যারাড। হ্যাঁ, সরি ভুল বলতেছি আমি। দুনিয়ার বেশিরভাগ ক্যাপাসিটর, আমি এটা লিখে দিই তার নোট করে দিই, বেশিরভাগ ক্যাপাসিটরের ধারকত্ব, হুম, বেশিরভাগ ধারকের, ধারক মানে কি ক্যাপাসিটর আর কি, ধারকের বেশিরভাগ কেন বলতেছি রে বোকা, দুনিয়ার সব, দুনিয়ার সব দুনিয়ার সব ধারকত্বের মান, ধারকত্বের মান, ধারকের ধারকত্বের মান অনেক কম হয়, অনেক কম হয়। হ্যাঁ, মাইক্রোফ্যারাডে হিসাব হয়, মাইক্রোফ্যারাডে হিসাব হয়, হিসাব হয়। কখনো 1 ফ্যারাড হয় না, কখনো 1 ফ্যারাড হয় না, 1 ফ্যারাড হয় না। একটু আগে যে লিখছিলাম আমি 10 ফ্যারাড বলতে কি বুঝো, 10 ফ্যারাড বলতে কি বুঝো? কখনো 1 ফ্যারাডই সম্ভব না একটা ধারকের ধারকত্ব হওয়া, 1 ফ্যারাডই হওয়া সম্ভব না, অনেক ছোট মান হয়, এগুলো হচ্ছে মাইক্রোফ্যারাড। তার মানে কি এই মাইক্রোফ্যারাড দিয়ে কি পুরো ফ্যান ঘুরতেছে? এই মাইক্রোফ্যারাড দিয়ে কি পুরো মোবাইল চলতেছে? হ্যাঁ, এই মাইক্রোফ্যারাড দিয়ে পুরো মোবাইল চলতেছে। এখন কথা হচ্ছে 1 ফ্যারাড কেন সম্ভব না, 1 ফ্যারাড হলে কি হইতো? হ্যাঁ, এগুলো আস্তে আস্তে আমরা এখন দেখবো। এখন আমরা দেখবো গোলাকার পরিবাহী ধারকত্ব। এখন আমরা কি দেখবো? এখন আমরা দেখবো গোলাকার পরিবাহী ধারকত্ব। গোলাকার পরিবাহীর ধারকত্ব, গোলাকার পরিবাহীর ধারকত্ব। ওকে, এটা তেমন কিছু না, আমরা একটা গোলাকার নিই, আমি আবার এটা কপি করে আনি। ধর এটা কি একটা গোলাকার পরিবাহী যেখানে পজিটিভ চার্জগুলো জমা হওয়ার কারণে এটা এখন একটা ধারক হয়ে গেছে। বুঝতে পারছি? ওকে, আনলাম। এটা কি একটা গোলাকার পরিবাহী। ওকে, তো এটার ব্যাস কত? এটার ব্যাস ধরলাম আমরা, এটা ব্যাস ধরলাম আমরা কত? ধরলাম আর, কত ধরলাম? আর ধরলাম, আর ধরলাম। ওকে, খুব ভালো কথা। এখন কি বলতে যাচ্ছি আমরা? এখন আমরা বলতে যাচ্ছি যে গোলাকার পরিবাহীর ধারকত্ব কত, মানে এখানে সি সমান কত, এটা সি সমান কত। সূত্রগুলো ডাইরেক্ট মুখস্থ, সূত্রগুলো কি করতে হবে? ডাইরেক্ট মুখস্থ করে বলতে হবে। এখানে কেমনে আসে কিভাবে আসে এত আমাদের জটিলতায় যাওয়ার দরকার নেই। এই গোলাকার পরিবাহীর ধারকত্ব সি সমান হয় অলওয়েজ 4 পাই, 4 পাই এপসাইলন নট। এপসাইলন নট শূন্য মাধ্যমে হলে এপসাইলন নটই হবে শুধু, আর যদি অন্য কোনো মাধ্যম হয় তখন এপসাইলন নট কে হবে, কারণ অন্য মাধ্যমে একটা কে এর মান থাকবে, আর কারণ শূন্য মাধ্যমে কে এর মান 1 হয়। হ্যাঁ, এপসাইলন নট কে, তারপর কি হবে ইন্টু আর। বুঝতে পারছি? ধারকত্ব তার মানে গোলাকার পরিবাহীর ধারকত্ব সি সমান এত। তখন সি সমান সবার ক্ষেত্রে কিউ বাই ভি ঠিক আছে।
হ্যাঁ, কিন্তু কিউ বাই ভি তো একটা জেনারেল সূত্র, এটা ডিটেলস সূত্র তার না। হ্যাঁ, যদিও এই সূত্রটা কিউ বাই ভি থেকে আসে, প্রমাণটা আমি জাস্ট দেখাচ্ছি না, কারণ আমাদের এত পড়ালেখা করে লাভ নেই, বেশি জ্ঞানী হওয়াও বোকামির কাজ, অতিরিক্ত জ্ঞান জ্ঞান অর্জন করাও কি বোকামির কাজ। ঠিক আছে, কারণ যেগুলো আসবে না ওগুলো নিয়ে মাথা কামাই, মাথাটা ব্ল্যাঙ্ক করার দরকার নেই। ওকে, তাহলে এখন কথা হচ্ছে কেন 1 ফ্যারাড ইম্পসিবল। হ্যাঁ, একটু আগে যে বললাম কেন 1 ফ্যারাড ইম্পসিবল, এটা একটু ব্যাখ্যা দিই আমি এখন। কেন 1 ফ্যারাড ইম্পসিবল। ওকে, ধর গোলাকার পরিবাহী দিয়ে হিসাব করতেছি, আমরা কি জানি গোলাকার পরিবাহীর ক্ষেত্রে সি সমান 4 পাই এপসাইলন নট কে আর, তাই তো, 4 পাই এপসাইলন নট কে আর। এখন তুই চিন্তা করতো, আমরা যদি সি সমান 1 ধরে ফেলি, 1 ফ্যারাড ধরে ফেলি সি সমান, তাহলে 4 পাই এপসাইলন নট এটা কে আর থাকলো। হ্যাঁ, তো এখানে আমরা যদি আরটা রাখি, আরটা রাখলে মানে ব্যাসার্ধ কত হইতে হবে, গোলাকার পরিবাহীর ব্যাসার্ধটা কত হইলে ধারকত্ব 1 ফ্যারাড হবে। দেখ এখন একটা জিনিস ম্যাজিক, 4 পাই এপসাইলন নট কে আর। হ্যাঁ, এটার মান আসে প্রায় 9 × 10⁹ মিটার, 9 × 10⁹ এটার মানে বুঝতেছিস তুই? তার মানে পরিবাহীটা কত বড় হইতে হবে 1 ফ্যারাড হওয়ার জন্য, ধারকত্ব 1 ফ্যারাড হওয়ার জন্য পরিবাহীটাকে কত বড় হইতে হবে। আটটা তো এখানে থাকবে না, এটা কি এত পর্যন্ত থাকবে। ওকে, আর আমরা আচ্ছা হিসাবটা তো শূন্য মাধ্যমে করতে হবে, তাহলে কেউ থাকবে না, শূন্য মাধ্যম দিয়ে তো আমরা জেনারেল সূত্রটা বের করবো, জেনারেল মানটা বের করবো। তাহলে 9 × 10⁹ এই 9 × 10⁹ মানটা কত বড় তুই বুঝ। তোকে যদি আরেকটা এক্সাম্পল দিই, পৃথিবীর ব্যাসার্ধ কত জানো? পৃথিবীর ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধ আর ই সমান হচ্ছে কি 6,400 ইন্টু 10⁻³ মিটার। হ্যাঁ, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6,400 ইন্টু 10⁻³ মিটার। হ্যাঁ, তাহলে দেখতো আমরা ওই আটটার সাথে যদি ওই আটটা পৃথিবীর ব্যাসার্ধ তুলনায় কত গুণ ভারী, কত গুণ ভারী বলতেছি, সরি, কত গুণ বড় ব্যাসার্ধটা পৃথিবীর ব্যাসার্ধ দিয়ে ভাগ করি। হ্যাঁ, এটার মান আসে প্রায় এরকম একটা মান আসে, বুঝতে পারছি? তাহলে আমরা যদি আটটাকে এ পাশে রাখি দিই আরই, হ্যাঁ, তার মানে কি এমন একটা ধারক বানাইতে হবে বা পরিবাহী ধারক বানাইতে হবে, গোলাকার পরিবাহী ধারক বানাইতে হবে যেটা পৃথিবীর ব্যাসার্ধের এত গুণ, পৃথিবীর ব্যাসার্ধের এত গুণ। তার মানে বুঝতে হবে এটা কখনো পসিবল কিনা, এটা জীবনেও পসিবল না। তাই 1 ফ্যারাড কি কখনো পসিবল না। তাহলে যদি পরীক্ষায় আসে 1 ফ্যারাড এখনো কখনো পসিবল না কেন, বা সব এত ছোট ছোট মানে কেন, ধারকত্বের মানগুলো এত ছোট ছোট কেন, এত মাইক্রোফ্যারাড কেন, তখন এই ব্যাখ্যাটা দিয়ে দিবা সুন্দর করে, বুঝতে পারছি? ওকে, তাহলে আমরা এখন নতুন টপিকে যাই। এখন এখন আমরা পড়বো গোলাকার পরিবাহীর মধ্যে সঞ্চিত শক্তি, গোলাকার পরিবাহীর মধ্যে কি গোলাকার পরিবাহী ধারকের মধ্যে সঞ্চিত শক্তি। গোলাকার পরিবাহী ধারকে কি শক্তি? সঞ্চিত শক্তি। ওকে, সঞ্চিত শক্তি দ্বারা কি বোঝাচ্ছে অ্যাকচুয়ালি? ধর এটা একটা গোলাকার পরিবাহী ছিল, যেটাকে আমরা এখন ধারক বানাবো চার্জ জমা করে। এখানে অনেকগুলো চার্জ জমা হচ্ছে, এই যে অনেকগুলো চার্জ জমা হচ্ছে, তাহলে এটা কি একটা গোলাকার ধারক হয়ে গেল। ওকে, এখন এই পজিটিভ চার্জগুলো কি শুরুতে এরকম ছিল? পজিটিভ চার্জগুলো কি শুরুতে এরকম ছিল? পজিটিভ চার্জগুলো তো আমরা আনছি যে না, তার সংযোগ করে, ব্যাটারির সাথে সংযোগ করে। তার মানে কি ব্যাটারি দ্বারা একটা কাজ সম্পন্ন হয়েছে। পজিটিভ চার্জটা আগে এখানে ছিল, তোর কথা কথা তোর এখানে ছিল, এখান থেকে এখানে এসে জমা হয়েছে পজিটিভ চার্জটা, এখানে এসে জমা হয়েছে, তোর এখানে একটা পজিটিভ চার্জ জমা হয়েছে, ঠিক আরেকটা পজিটিভ চার্জ এখানে এসে জমা হয়েছে। কিন্তু এবার একটু আরেকটু বেশি কাজ করতে হয়েছে না? আমি বলি এই একটা পজিটিভ চার্জ এসে যখন এখানে জমা হয়েছে তখন একটা নির্দিষ্ট পরিমাণ কাজ সম্পন্ন হয়েছে, ব্যাটারি দ্বারা একটা কাজ সম্পন্ন হয়েছে।
আরেকটা পজিটিভ চার্জ যখন এখানে এসে জমা হচ্ছে তখন আগেরটার তুলনায় আরেকটু বেশি পরিমাণ কাজ করতেছে না কেন এই পজিটিভ চার্জটা এই পজিটিভ চার্জটাকে একটু হলেও বিকর্ষণ করবে, ওই বিকর্ষণটাকে ঠেলে এখানে এসে জমা করছে। এইভাবে এরকম করতে করতে থার্ড নাম্বার পজিটিভ চার্জটা যখন জমাইছি এটার জন্য আরেকটু বেশি কাজ করতেছে, কারণ এবার দুইটা পজিটিভ চার্জ একটা পজিটিভ চার্জকে বিকর্ষণ করতেছিল, ওইটার বিরুদ্ধে কাজ করে জমা করতেছে এরকম। এভাবে করে প্রত্যেকটা চার্জ জমা হয়েছে। এখন প্রত্যেকটা চার্জ জমা করার জন্য যে কাজ সম্পন্ন হয়েছে ওই কাজটাই তো কি এখানে শক্তি রূপে সঞ্চিত থাকবে, তাই না? কাজ মানে তো শক্তি। যে কাজটা আমরা করে ওদেরকে এখানে বসাইছি ওই কাজের শক্তি, ওই কাজের পরিমাণ শক্তিটাই তো কি এদের মধ্যে জমা থাকবে, তাই না? ওই সঞ্চিত শক্তির পরিমাণ, মোট শক্তির পরিমাণটা কত, এটাই আমরা এখন বের করব। ওকে, তো এটা বের করার জন্য দেখ, প্রথমটার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ কাজ করা লাগছে, দ্বিতীয়টার জন্য আরেকটু বেশি, তৃতীয়টার জন্য আরেকটু বেশি, চতুর্থটার জন্য আরেকটু বেশি, পঞ্চমটার জন্য আরেকটু বেশি। তো এভাবে করে হিসাব করা কখনো পসিবল? তো মোট সঞ্চিত শক্তির পরিমাণ কিভাবে আসছে, ইন্টিগ্রেশন করে আসছে। তো এখন আমরা ইন্টিগ্রেশনও দেখার দরকার নেই, কারণ অতিরিক্ত জ্ঞানী হওয়াটা কি বোকামি। আমরা ডাইরেক্ট সূত্র করে ফেলবো, সঞ্চিত শক্তির কি করে ফেলবো, সঞ্চিত শক্তির সূত্র পড়ে ফেলবো। ওকে, যে পরিমাণ কাজ সম্পন্ন হয়েছে ওই পরিমাণে সঞ্চিত শক্তি হচ্ছে, তাহলে ডাব্লিউ সমান হবে, ডাব্লিউর তিনটা সূত্র হবে। প্রথম সূত্র হচ্ছে যে কিউ স্কয়ার ডিভাইড বাই 2c। প্রথমটা কি, কিউ স্কয়ার ডিভাইড বাই 2c। এখন আমরা কিউ সমান আবার কি জানি, সি বাই ভি না, সরি কিউ সমান বলতে সি সমান কি জানি, সি সমান হচ্ছে কিউ বাই ভি। হ্যাঁ, তাহলে কিউ সমান কি জানি, আবার কিউ সমান হচ্ছে সিভি। তাহলে কিউর জায়গায় যদি আবার আরেকটা ইয়ার মান বসাই দিই, সিবির মান বসাই দিই, হ্যাঁ সিবির মান বসাই দিলে কি হবে, তখন আমরা আরেকটা সূত্র পাবো না, ডাব্লিউ সমান কিউ স্কয়ার বাই 2c। তাহলে সিবির মান বসাই দিলে এখানে যদি সিবি লিখি সি স্কয়ার ভি স্কয়ার ডিভাইড 2c, সি কাটাকাটি চলে যাবে একটা একটা, তাহলে কি থাকবে, এখানে থাকবে সিবি ডিভাইড বাই 2, এখানে কি থাকবে সিবি ডিভাইড বাই 2, তাই না? সিবি ডিভাইড বাই 2 কেন, সিবি স্কয়ার ডিভাইড বাই 2, তাহলে কি হবে দেখি বল। তখন আরেকটা সূত্র পাইছি হাফ, এটাকে এবার লেখা যায় না, সিভি স্কয়ার, এবার লেখা গেল। তাহলে দুইটা সূত্র পাইছি, যখন যে সূত্রটা ম্যাথের ক্ষেত্রে কাজে লাগবে, সঞ্চিত শক্তি বা কাজের পরিমাণ। হ্যাঁ, ডাব্লিউ সমান এটাও লিখতে পারো, ডাব্লিউ সমান এটাও লিখতে পারো, ডাব্লিউ সমান আরেকটা কি লিখতে পারো, ডাব্লিউ সমান আরেকটা লিখতে পারো হচ্ছে এটাকে যে আরেকটু এডিট করি, তখন হাফ সি এর জায়গায় যদি আমরা কিউ কে নিয়ে আসি, সি সমান আমরা কি জানি কিউ ডিভাইড বাই ভি, কেন যদি সি এর মানটা আমি কিউ ডিভাইড বাই ভি বসাই দিই, হ্যাঁ তাহলে কি হবে কিউ ডিভাইড বাই ভি ইন্টু ভি স্কয়ার, তার মানে ভি ভি কাটাকাটি যাবে, তার মানে কি হবে হাফ কিউবি, হাফ কিউবি হবে। তাহলে আরেকটা সূত্র পাইছি হাফ কিউবি। এই তিনটা সূত্র হচ্ছে কি সঞ্চিত শক্তির পরিমাণ। বুঝতে পারছি, আশা করি বুঝাই গেছে। এই গেল গোলাকার পরিবাহীর পাত ধারক, এটা কি গেল গোলাকার পরিবাহীর ধারকত্ব। এখন আমরা কি বলবো সমান্তরাল পরিবাহীর, সমান্তরাল পাতে, সমান্তরাল পাতে, সমান্তরাল পাত ধারক, সমান্তরাল পাত ধারক, সমান্তরাল পাত ধারক। তো সমান্তরাল পাত ধারক কেমন দেখতে, কেমন প্লেটের মতন। হ্যাঁ, দুইটা প্লেট থাকবে এখানে সমান্তরালে, দুইটা কি থাকবে, এটা একটু সুন্দর করে রাখি, দুইটা কি থাকবে, প্লেট থাকবে। এই যে দুইটা প্লেট, এই দুইটা প্লেটকে আমরা যদি তার দ্বারা সংযোগ করি, তার দ্বারা সংযোগ করি, এখানে যদি ব্যাটারি ঢেলে দিই, ব্যাটারি ঢেলে দিই বলতেছি ব্যাটারি লাগাই দিই, তাহলে কি হবে, এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত, তো পজিটিভ প্রান্তগুলো, পজিটিভ চার্জগুলো এখানে এসে জমা হবে, এখানে এসে জমা হবে, এই যে এখানে এসে জমা হবে, আর নেগেটিভ চার্জগুলো এখানে এসে জমা হবে। তাহলে এটা কি, এটা হচ্ছে সমান্তরাল পাত ধারক, এটা কি সমান্তরাল পাত ধারক। ওকে, এখন কথা হচ্ছে সমান্তরাল পাত ধারকে ধারকত্ব কত হবে। আমরা একটু আগে কি দেখছি গোলাকার পাত ধারকের ধারকত্ব কত, গোলাকার পাত ধারকে ধারকত্ব হচ্ছে সি সমান 4 পাই এপসাইলন নট কে ইনটু আর। হ্যাঁ, আর সমান্তরাল পাত ধারকের ধারকত্ব হবে সি সমান, সি সমান কত হবে, সি সমান হবে এপসাইলন নট কে, এপসাইলন নট কে যেখানে শূন্য মাধ্যমে হলে কে সমান 1 হবে, হ্যাঁ এপসাইলন নট কে ইনটু এ ডিভাইড বাই কি ডি, ডি। এখানে এ কোনটা, এ হচ্ছে যে পাতের ক্ষেত্রফল, এ কি পাতের ক্ষেত্রফল,
আর ডি কি, ডি হচ্ছে পাতের, দুইটা পাতের মধ্যবর্তী দূরত্ব, দুটি পাতের মধ্যবর্তী দূরত্ব। বুঝতে পারলাম? ওকে। আর সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে সঞ্চিত শক্তির পরিমাণ কি হবে? এই সঞ্চিত শক্তির পরিমাণের সূত্র সবার ক্ষেত্রের জন্য সেম, সবার ক্ষেত্রের জন্য সেম। বুঝতে পারছি? তার সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে সঞ্চিত শক্তির পরিমাণ কি হবে? সেমই থাকবে। আমি এটা কোথায় নিব? এখানে রাখি, একটু এই পাশে নিয়ে যাই, একটু এই পাশে নিয়ে গেলাম, একটু বেশি ওই পাশে নিয়ে গেলাম নাকি, এই পাশে নিয়ে গেলাম। আর এটাকে একটু, সঞ্চিত শক্তির পরিমাণ সব ধারকের জন্য, সব ধারকের জন্য। ওকে, তা আমরা এটা এখানে লিখে দিই, বক্স করে লিখে দিই, এটা সব ধারকের জন্য। কোথায় গেল? এই যে এটা, এই সূত্রগুলা সকল ধারকের জন্য প্রযোজ্য। সকল ধারকের জন্য প্রযোজ্য। প্রযোজ্য বানান ঠিক আছে কিনা কে জানে? সরি, প্রযোজ্য, প্রযোজ্য বানান হচ্ছে যে প্রযোজ্য। ওকে, বুঝতে পারছি? আশা করি টপিকটা ক্লিয়ার হয়েছে। ওকে, তারপর আর কি গেল? এই গেল দুধের যাবতীয় হিসাব। আরেকটা সূত্র আমাদেরকে পড়তে হবে, আরেকটা সূত্র আমাদেরকে পড়তে হবে, সেটা হচ্ছে একক আয়তনের সঞ্চিত শক্তি। সেটা কি? একক আয়তনের সঞ্চিত শক্তি। একক আয়তনের সঞ্চিত শক্তি, একক আয়তনের সঞ্চিত শক্তি, এটাকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। এটা কি দ্বারা প্রকাশ করা হয়? ইউ দ্বারা প্রকাশ করা হয়। এটা সূত্র হচ্ছে যে, আমি লিখে দিচ্ছি, এটা সূত্র হচ্ছে যে একক আয়তনের সঞ্চিত শক্তির সূত্র হচ্ছে ইউ সমান হাফ এপসাইলন নট ই স্কয়ার, ই মানে তড়িৎ প্রাবল্য, ই স্কয়ার। বুঝতে পারছি? এটা হচ্ছে একটা সূত্র, এটাই হলো সূত্র। আর একক আয়তন সঞ্চিত শক্তি সমানুপাতিক ই স্কয়ার, এটা তো দেখেই বুঝতে পারছো, উপরের জিনিসটা দেখেই বুঝতে পারছো, তাই না? কারণ এখানে এপসাইলন নট ধ্রুবক, হাফ ও ধ্রুবক। হাফ ও ধ্রুবক। বুঝতে পারছি? তাহলে এই গেল যাবতীয় হিসাব। তাহলে আমরা ওভারঅল যা যা শিখছি, ওভারঅল যা যা শিখছি, একটা সূত্রগুলো একটু এক জায়গায় লিখে ফেলি, কারণ আমরা ম্যাথ করবো তো এগুলো কাজে লাগবে। সূত্র গুলো, ওকে, সূত্রগুলো। সি সমান, আমি যদি বলি 1 নাম্বার, সি সমান 4 পাই কি, এপসাইলন নট কে আর, এপসাইলন নট কে আর। এটা কখনের জন্য? গোলাকার পরিবাহী ধারকত্ব, এটা হচ্ছে গোলাকার পরিবাহী ধারকত্ব, গোলাকার পরিবাহী ধারকত্ব, গোলাকার পরিবাহীর ধারকত্ব। ওকে, আর 2 নাম্বার কি হবে? 2 নাম্বার হবে যে সি সমান এপসাইলন নট কে এ, এপসাইলন নট কে এ ডিভাইড বাই ডি। এটা কার জন্য? এটা কার জন্য? সমান্তরাল পাতের ধারকত্ব, সমান্তরাল পাত ধারকের ধারকত্ব, সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। ওকে, 3 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে যে আমরা কি শিখছি? ডাব্লিউ 3টা সূত্র শিখছি, মানে সঞ্চিত শক্তি বা কাজের পরিমাণ। হ্যাঁ, তাহলে কি হবে? হাফ সিবি স্কয়ার, এটা একটা সূত্র। আরেকটা দেখলাম যে কি, হাফ কিউবি, হাফ ইউভি। আরেকটা সূত্র কি দেখলাম? আরেকটা সূত্র দেখলাম যে কিউ স্কয়ার ডিভাইড বাই 2c, কিউ স্কয়ার ডিভাইড বাই কি, 2c। ওকে, তারপর আরেকটা 4 নম্বর সূত্র কি শিখলাম? একক আয়তনের সঞ্চিত শক্তি, একক আয়তনের সঞ্চিত শক্তি ইউ সমান হাফ, কি হবে,
আর হচ্ছে এপসাইলন নট ই স্কয়ার এটমের আয়তন সঞ্চিত শক্তি পরিমাপ। তো এই সূত্রগুলো কি আমরা শিখছি। তো এই সূত্রগুলো নিয়ে আমরা ফার্দার কি করব, ম্যাথ করব। তো ম্যাথ করার আগে আমাদের আরো দুটো টপিক ক্লিয়ার হওয়া লাগবে। সেটা হচ্ছে যে সংযোগ 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 না, শ্রেণী সংযোগ আর সমান্তরাল সংযোগের আগে আমাদের আরেকটা জিনিস ক্লিয়ার হওয়া লাগবে, যে সমান্তরাল পাঠধারক, সমান্তরাল পাঠধারক নিয়ে আরেকটু ক্লিয়ার হওয়া লাগবে। সমান্তরাল পাঠধারক, পাঠধারকে সমান্তরাল পাঠধারকে যদি আমরা কি করি, কন্ডাক্টিং স্ল্যাব লাগাই, কি বসালে, কন্ডাক্টিং স্ল্যাব বসালে, কন্ডাক্টিং স্ল্যাব বসালে তাহলে কি ঘটবে? কন্ডাক্টিং স্ল্যাব, কন্ডাক্টিং মানে কি, যেখানে পরিবাহী, যেখানে বিদ্যুৎ প্রবাহ হইতে পারে, ওখানে একটা স্ল্যাব বসাবো, মানে কি একটা প্লেট বসাবো, প্লেটের মতো একটা পাতলা স্লিপ বসাবো আর কি। ঠিক আছে, দেখা যাক কি হয়, কি করতেছে আমি। তো এটা কি সমতল পাতধারক না? সমতল পাতধারক না? আমি আর পুরো চিত্র রাখতেছি না। এটা কি সমান্তরাল পাতধারক। এখানে কি থাকবে, এখানে পজিটিভ চার্জগুলো জমা হবে, পজিটিভ চার্জগুলো জমা হবে, আর এখানে কি নেগেটিভ চার্জগুলো জমা হবে। তার মানে কি এটা একটা কি সমান্তরাল পাতধারক হইলো। এখন কথা হচ্ছে যে এখানে যদি আমরা একটা ইয়া লাগাই, কি লাগাই, মাঝখানে এদের দুইজনের মাঝখানে যদি একটা কন্ডাক্টিং স্ল্যাব লাগাই, কন্ডাক্টিং স্ল্যাব মানে কি, এখানে ধর একটা কন্ডাক্টিং স্ল্যাব লাগাইলাম। ওকে, এই কন্ডাক্টিং স্ল্যাবের পুরুত্ব হচ্ছে টি। কন্ডাক্টিং স্ল্যাবের পুরুত্বটা কি, কন্ডাক্টিং স্ল্যাবের পুরুত্ব হচ্ছে যে টি, আর ওদের মধ্যবর্তী দূরত্ব আগে ছিল কত, ডি। টি, তো যখন কন্ডাক্টিং স্ল্যাব ছিল না, তখন শুরুতে 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 ইয়া ধারকত্ব কত ছিল, সমান্তরাল পাতধারকের ধারকত্ব কি, এপসাইলন নট কে ইন্টু এ ডিভাইড বাই কি হয়, ডি হয়। এখন হচ্ছে কি পরে, এখন হচ্ছে কন্ডাক্টিং স্ল্যাব লাগানোর পরে কি হয়েছে, এখন এখন হবে যে সি প্রাইম সমান হবে, এটা তো সেম থাকবে, এপসাইলন নটটা চেঞ্জ হবে না, কেও তো চেঞ্জ হবে না, হ্যাঁ কেও চেঞ্জ হবে না, কারণ এখানে ইয়া পাতের, এই যে পাতের ক্ষেত্রফলগুলো তার চেঞ্জ করিনি, এটা সেম থাকবে, শুধু চেঞ্জ হয়ে যাবে দূরত্বটা, ডি মাইনাস টি, ডি মাইনাস টি। কারণ আমরা সূত্রটা অলওয়েজ বসাই শূন্য, শূন্য স্পেস কত আছে, মানে জিরো স্পেস কত আছে, জিরো স্পেস আগে কি ছিল, পুরাটাই জিরো স্পেস ছিল, ডি পর্যন্ত পুরাটাই জিরো স্পেস ছিল। এখন মাঝখানে টি বসাই দেওয়ার কারণে জিরো স্পেস আছে একটু অংশ আর একটু অংশ, একটু অংশ, এটা হিসাব করবো কেমন, পুরো ডি থেকে যদি টি বিয়োগ করে দিই তাহলে একটু অংশ আর একটু অংশ পেয়ে যাবো না, তাহলে কি হবে, ডি মাইনাস টি। তাহলে কন্ডাক্টিং স্ল্যাব বসালে সূত্র হবে এটা। আশা করি আমি বুঝাতে পারছি। ওকে, এখন আমরা কি করব, এখন আরেকটা কন্ডিশন আছে। এখন যদি সমান্তরাল পাতধারকে কন্ডাক্টিং স্ল্যাব না রেখে ডাইপোল স্ল্যাব রাখি তাহলে কি হবে, সমান্তরাল পাতধারকে কি রাখবো, ডাই ইলেকট্রিক স্ল্যাব রাখবো, ডাই ইলেকট্রিক স্ল্যাব রাখবো। তাহলে এখন ঘটনা কি করবে একটু আমরা যাচাই বাছাই করে দেখি। আমি আগে চিত্রটা কপি করি, কারণ কন্ডাক্টিং স্ল্যাবের জায়গায় জাস্ট ডাই ইলেকট্রিক স্ল্যাব লিখে দিব, এটা কিন্তু জিনিস কিন্তু ফুল ভিন্ন হয়ে যাবে। ডাই ইলেকট্রিক স্ল্যাব মানে কি, ডাই ইলেকট্রিক স্ল্যাব মানে হচ্ছে যে ডাইপোল আছে, এই স্ল্যাবটার এখন কি থাকবে, এই স্ল্যাবটার এখন কি থাকবে, ডাইপোল থাকবে, পজিটিভ নেগেটিভ এগুলো থাকবে, পজিটিভ নেগেটিভ এগুলো থাকবে। তাহলে পজিটিভের দিকে নেগেটিভ প্রান্তগুলো ঝুঁকে পড়বে না, দেখতো হয়ে গেল আমার কলম, হ্যাঁ এই যে নেগেটিভ প্রান্তগুলো এখানে চলে আসবে না, আর পজিটিভ প্রান্তগুলো এখানে চলে আসবে না। একটু আগে তড়িৎ ক্ষেত্র কাজ করতেছিল এদিক থেকে এদিকে, একটু আগে তড়িৎ ক্ষেত্র কাজ করতেছিল এদিক থেকে এদিকে, কারণ পজিটিভ থেকে নেগেটিভ দিকে কাজ করে তড়িৎ বলরেখাগুলা, এদিক থেকে এদিকে কাজ করতেছিল, তাই না? ওকে, কিন্তু স্ল্যাবটা বসাবার পর এখন তড়িৎ ক্ষেত্র ভিতরে একটা তড়িৎ ক্ষেত্র কাজ করতেছে না, এইদিকে একটা পজিটিভ থেকে নেগেটিভের দিকে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে একটা তড়িৎ ক্ষেত্র কাজ করতেছে না, তখন ঘটনা উল্টে যাবে। তখন সূত্র কি হবে, এই যে এই ঘটনার জন্য তখন সূত্রটা ডাইরেক্ট লিখে দিচ্ছি আমি, সি সমান কি হবে, তখন
ধারকত্ব সি সমান হবে সি প্রাইম সমান হবে সি নট। সি নট মানে কি, স্ল্যাবটা বসানোর আগে ধারকত্ব কত ছিল, সি নট ডিভাইড বাই ওয়ান মাইনাস কি হবে, টি ডিভাইড বাই ডি, আর হচ্ছে কি ওয়ান মাইনাস ওয়ান ডিভাইড বাই কে। এই সূত্রটা মুখস্থ করতে হবে, যেমনি পারবি মুখস্থ কর, কিন্তু কিছু করার নাই। এই সূত্রটা মুখস্থ করা আমারও মুখস্থ থাকে না, হ্যাঁ তোদেরও থাকবে না, কিন্তু তোদের মুখস্থ করতে হবে কোনো না কোনো ভাবে, নিজের মতন করে মুখস্থ কর এই সূত্রটা। বুঝতে পারছি? ওকে, তার মানে সমান্তরাল পাত ধারকের ভিতর যদি আমরা ডাইইলেকট্রিক স্ল্যাব রাখি, আর ডাইইলেকট্রিক স্ল্যাবটা যদি পুরুত্ব বলে দিয়ে থাকে, পুরুত্ব যেমন টি বলে দেওয়া আছে, টি বলে দেওয়া থাকলে সূত্র হবে এটা। হ্যাঁ, যদি এখানে আরেকটা সূত্র আমাদেরকে মুখস্থ করতে হবে, যদি পুরুত্ব বলে দেওয়া না থাকে, পুরুত্ব বলে দেওয়া না থাকে পুরুত্ব বলে দেওয়া মানে কি, ডাই স্ল্যাবটা, এই ডাইইলেকট্রিক স্ল্যাবটা পুরো অংশ জুড়ে আছে, হ্যাঁ, অর্থাৎ ডাই ইলেকট্রিক স্ল্যাবটা পুরো অংশ জুড়ে আছে, মধ্যবর্তী পুরো অংশ জুড়ে আছে, এটা লিখলে মানে ক্লিয়ার হবে। হ্যাঁ, মধ্যবর্তী পুরো অংশ জুড়ে আছে, তখন সি এর সূত্র হবে, তখন সি সমান হচ্ছে কিছুই না, ডাইরেক্ট সরাসরি আমরা বলে দিব এপসাইলন নট কে ইনটু ডি, যেটা নরমাল সমান্তরাল পাত ধারকের সূত্র, যেটা সমান্তরাল পাত ধারকের ধারকত্বের সূত্র, যেটা নরমাল সূত্র। হ্যাঁ, কারণ এখানে কেটা ইউজ হচ্ছে কেন, কেটাই তো, হ্যাঁ, ধর এখানে স্ল্যাবটা নেই, স্ল্যাবটা কিছুই নেই, এটা একটা শূন্য মাধ্যম, তখন কে এর মান 1। হ্যাঁ, এখন একটা স্ল্যাব আছে কিন্তু স্ল্যাবটা পুরো অংশ জুড়ে আছে, তাহলে সূত্রের মধ্যে শুধু চেঞ্জ আসবে কোথায়, কে এর মানে চেঞ্জ আসবে, কারণ মাধ্যম চেঞ্জ হয়ে গেছে, স্ল্যাব একটা ডাইইলেকট্রিক মাধ্যম হয়ে গেছে, পানি রাখতে পারি আমরা এখানে, পানি বা অন্য কোনো ডাইইলেকট্রিক মাধ্যম রাখতে পারি, তো পানি রাখলে কি, পানির একটা কে এর মান আছে না, ওই কে এর মানটা এখানে বসাই দিব, তখন সেম। কিন্তু যদি পুরুত্ব বলা থাকে, এরকম একটা সাইজের দেওয়া থাকে যেটা পুরুত্ব টি, তখন সূত্র বসাবো এটা। আর যদি পুরো অংশ জুড়ে থাকে স্ল্যাবটা, ডাইইলেকট্রিক স্ল্যাবটা, তখন সূত্র হচ্ছে এটা। এই ঘটনা শুধু কার ক্ষেত্রে, ডাইইলেকট্রিক স্ল্যাবের ক্ষেত্রে, কোনো কন্ডাক্টিং স্ল্যাবের জন্য না, কন্ডাক্টিং স্ল্যাবের জন্য সূত্র এটাই। বুঝতে পারছি? ওকে, কন্ডাক্টিং স্ল্যাব এভাবে ইউজ করা হয়, পুরো অংশ জুড়ে ইউজ করা হবেও না। তাহলে মোটামুটি অনেক কিছু শিখে ফেললাম। এখন হচ্ছে ধারকের সংযোগ। ধারকের সংযোগ প্রথমটা কি পড়বো, প্রথমটা হচ্ছে শ্রেণী সংযোগ পড়বো, শ্রেণী সংযোগ পড়বো প্রথমটা। শ্রেণী সংযোগ মানে কি, শ্রেণী সংযোগ মানে হচ্ছে যে, আচ্ছা তড়িৎ প্রবাহের ক্ষেত্রে আমরা যখন সার্কিট আঁকতাম, সার্কিটে একটা শ্রেণী সংযোগ, তারপর হচ্ছে সমান্তরাল সংযোগ পড়ছি না, শ্রেণী সংযোগের ক্ষেত্রে সার্কিটে কি ছিল, তুল্যরোধ কি ছিল, আর এস সমান R1 প্লাস R2 প্লাস R3, তাই না, প্লাস R3। আর সমান্তরালের ক্ষেত্রে কি ছিল, 1/RP সমান হচ্ছে 1/R1, হ্যাঁ, 1/R2 এরকম ছিল না, ডট ডট ডট। আর ধারকের ক্ষেত্রে কি হবে, উল্টা হয়ে যাবে, এই টাইপের সূত্রটা পাবি সমান্তরালে, আর এই টাইপের সূত্র পাবি শ্রেণীতে। বুঝতে পারছি? আমি দেখাচ্ছি ব্যাপারটা। শ্রেণী সংযোগের ক্ষেত্রে দেখ, ইয়াতে কি বলে, ধর এখানে একটা ব্যাটারি আছে, আমি অন্য গালি দিয়ে লিখে যাতে মিক্স না হয়, এখানে একটা কি আছে, ব্যাটারি আছে, ব্যাটারিতে আমরা কি করছি, কানেক্ট করলাম অনেকগুলো ধারক, কি কানেক্ট করব, অনেকগুলো কি ধারক কানেক্ট করলাম, এটা একটা ধারক, শ্রেণীতে কানেক্ট করতেছি আর কি, এটা একটা ধারক। হ্যাঁ, ওকে, তো ধারক হওয়ার পর এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত,
পজিটিভ প্রান্তগুলো এখানে জমা হবে, এখানে জমা হবে। হ্যাঁ, কিন্তু এটা জিনিস খেয়াল করতে, এই প্রান্তটা কি এটার সাথে যুক্ত আছে? এটার সাথে যুক্ত নেই। আবার এই প্রান্তটা কি এটার সাথে যুক্ত আছে? নাই, এটার সাথে যুক্ত আছে কোনটা? এইটা। হ্যাঁ, মাঝখানে তো ফাঁক, মাঝখানে ফাঁক হওয়ার কারণে এই চার্জগুলো এখানে কখনো প্রবাহিত হবে না। এই ফাঁক হওয়ার কারণে তো মাঝখানে এই চার্জগুলো কখনো প্রবাহিত হতে পারবে না। তখন কি হয়? তখন ধর এখানে প্লাস পরিমাণ চার্জ জমাইছে, ধর এখানে পাঁচটা পজিটিভ চার্জ জমাইছে, আর এই জায়গাটাতে কি থাকে? তখন নিউট্রাল থাকে। নিউট্রাল মানে কি? এখানে পাঁচটা পজিটিভ চার্জ আছে, পাঁচটা নেগেটিভ চার্জও আছে নিউট্রাল অবস্থায়। কিন্তু এখানে যখন পাঁচটা পজিটিভ চার্জ জমাইছে, তখন পাঁচটা পজিটিভ চার্জ আবেশের কারণে, এটার আবেশের কারণে এখানে তিনটা নেগেটিভ চার্জ জমা হবে। তিনটা বলতে কেন? পাঁচটা জমা হবে, কারণ আমি এখানে তিনটা পজিটিভ চার্জ রাখছি, তো সেজন্য তিনটা নেগেটিভ চার্জ দিচ্ছি। পাঁচটা হলে পাঁচটা হইতো। আবেশের কারণে, এটার আবেশের কারণে এখানে তিনটা নেগেটিভ চার্জ জমা হবে। আর এখানের মধ্যে যে পজিটিভ চার্জগুলো ছিল, ওগুলো বিকশিত হয়ে এই জায়গায় চলে আসবে, এই জায়গায় চলে আসবে। হ্যাঁ, তখন ধর এই তিনটা চার্জ বিকশিত হয়ে এই জায়গায় চলে আসে। ঠিক সেম ঘটনা আবার এখানে হবে, আবার ঠিক সেম ঘটনা এখানে হবে, আবার ঠিক সেম ঘটনা এখানে হবে। শেষ ঘটনা। বুঝতে পারছি? এখন কথা হচ্ছে যে একটা জিনিস খেয়াল কর, মোট চার্জের পরিমাণ যদি কিউ ধরি, মানে কিউ কিউ ধরি, এই ক্ষেত্রে কিউ সেম, এই ক্ষেত্রে কিউ সেম, এই ক্ষেত্রে কিউ সেম। কারণ এখানে তিনটা চার্জ, তিনটা পজিটিভ, তিনটা নেগেটিভ চার্জ, এখানে তিনটা পজিটিভ চার্জ, তিনটা নেগেটিভ চার্জ, এখানে তিনটা পজিটিভ চার্জ, তিনটা নেগেটিভ চার্জ। বুঝতে পারছি? তার মানে কি কিউ সেম থাকে। এখন আমরা তো ধারকত্ব, ভিন্ন ভিন্ন ধারকত্বের ধারক নিয়েছিলাম। ধরো এটা ধারকত্ব C1 ছিল, এটা ধারকত্ব C2 ছিল, এটা ধারকত্ব C3 ছিল। হ্যাঁ, এখন দুই প্রান্তের বিভব পার্থক্য নিশ্চয় তাহলে ভিন্ন হবে। হ্যাঁ, এই দুই প্রান্তের বিভব পার্থক্য কি? এদের ভিন্ন হবে। কেন ভিন্ন হবে? কারণ আমরা নিছিলামই তো কি, ভিন্ন ধারকত্বের ধারক, ভিন্ন ধারকত্বের ধারক নিছি। এখন ধারকত্ব C সমান কি জানি? কিউ বাই বি না? তো কিউটা না হয় সেম থাকলো। হ্যাঁ, কিন্তু আমরা যখন সিটা চেঞ্জ করতেছি, তার মানে কি ভি চেঞ্জ হবে না? ভি চেঞ্জ হবে না, কারণ কিউ সমান কি সি ইন্টু ভি। তা আমরা সিটা চেঞ্জ করতেছি কারণ আমরা বিভিন্ন ধারকের ধারকত্ব নিচ্ছি, তাহলে কি বিটাও চেঞ্জ হবে, বির মানটাও চেঞ্জ হবে। বুঝতে পারছি? তো ধরলাম এখানে ভি1, এই দুই প্রান্তের বিভব পার্থক্য ভি1, এইটার দুই প্রান্তের বিভব পার্থক্য ভি2, এটার দুই প্রান্তের বিভব পার্থক্য ভি3। হ্যাঁ, তাহলে তাহলে এখন আমরা বলতে পারি কি? এখন আমরা বলতে পারি মোট বিভব কত? মোট বিভব, মোট বিভব এটা আর কি মোট বিভব, এটার ভি। আর ভিটা এমন ভাবে ডিস্ট্রিবিউশন হবে, ভিটা এমন ভাবে ডিস্ট্রিবিউশন হবে যেন B1 B2 আর B3 যোগ করলে ভি আসে। এটা তো কমন সেন্সের ব্যাপার। তাহলে মোট বিভব কত এখন? ভি। মোট বিভব ভি। আর মোট চার্জ এখন কত? আচ্ছা, আমরা তুল্য তুল্য ধারকত্ব হিসাব করতেছি। আমরা কি হিসাব করতেছি? তুল্য ধারকত্ব হিসাব করতেছি। তুল্য মানে কি? আমরা যদি কল্পনা ভাবে নিই, আমরা যদি নিয়ে ফেলি যে তিনটা ধারকত্ব একসাথে করে একটা ধারক বানাচ্ছি, তিনটা ধারককে এক করে একটা ধারক বানাচ্ছি, তখন ওটার ধারকত্ব কত হবে? তখন ওটার ধারকত্ব কত হবে সেটা বের করতেছি। তিনটা ধারককে এক করে আমরা একটা ধারক বানাচ্ছি। হ্যাঁ, তখন মোট চার্জ কত হবে? তখন মোট চার্জ কিন্তু কিউই থাকবে, মোট চার্জ কিউ থাকবে, মোট চার্জ 3Q হবে না, 3Q হবে না। কেন হবে না? কারণ তুই একটা জিনিস খেয়াল কর, বিদ্যুৎটা প্রবাহিত হয়ে প্রথমে এখানে জমা হয়েছে, এখানে জমা হয়ে এখানে কিউর পরিমাণ কি হয়েছে? চার্জ সৃষ্টি হয়েছে। কিউ পরিমাণ চার্জ সৃষ্টি হওয়ার কারণে এগুলোতে কিউ পরিমাণ চার্জ সৃষ্টি হয়েছে। তার মানে কি যোগানটা দিছে কে? ও দিছে। হ্যাঁ, এই তিনটা যোগ করে কখনো 3Q হবে না। বুঝতে পারছি? কিউই থাকবে। শ্রেণী সংযোগের ক্ষেত্রে কিউই থাকবে। চার্জ কি থাকে? কনস্ট্যান্ট থাকে শ্রেণী সংযোগের ক্ষেত্রে। এটা মুখস্থ করে ফেললেও হয়। তাহলে কি গেল? কিউ গেল, মোট চার্জ এখন কিউ। তাহলে এখন সি সমান কি হবে? তাহলে আমরা বলতে পারি এখন বি সমান বলতে পারি যে কিউ বাই সি, কিউ বাই সি। আচ্ছা, সরি কি বলতেছি আমরা কি বের করতে যাচ্ছি? আমরা বের করতে যাচ্ছি যে কি তুল্য ধারক, ধারকত্ব কত, তুল্য শ্রেণী সংযোগে তুল্য ধারকত্ব কত, তাই না? তাহলে আমরা বলতে পারি এখন কি, দেখ বি সমান আমরা বলতে পারি B1 প্লাস B2 প্লাস B3। হ্যাঁ, B1 সমান কত হবে? দেখি বলতো B1 সমান কত হবে? B1 সমান এটা হবে না, সি ইজ ইকুয়াল কিউ বাই B1 যদি হয়। হ্যাঁ, এটা C1 হয়, C1 এর জন্য বিভব হচ্ছে V1। তাহলে B1 সমান কি হবে? C1 কিউ। তাহলে এখানে কি লিখবো? C1 কিউ। হ্যাঁ, আর এখানে কি লিখবো? প্লাস C2 কিউ প্লাস C3 কিউ লিখে ফেললাম। হ্যাঁ, আর এখানে মোট সিপি সমান কি হবে? সিপি বলতে সিএস, শ্রেণী সংযোগ না? আর মোট বিভব সমান, এই যে মোট বিভব সমান আমরা বলতে পারি কিউ ডিভাইড বাই সিএস, কিউ ডিভাইড বাই সিএস বলতে পারি না? কেন বলতে পারি কিউ ডিভাইড বাই সিএস? সিএসটাকে বলতেছে তুল্য ধারকত্ব, আর এটা হচ্ছে তুল্য বিভব, এটা হচ্ছে তুল্য চার্জ। হ্যাঁ, তাহলে আমরা এটাকে এই জায়গায় লিখতে পারি কিউ ডিভাইড বাই সিএস। এখন আমি যদি এখানে কি করি,
কিউ গুলো কাটাকাটি করে ফেলি, এই কিউ গুলো যদি কাটাকাটি করে ফেলি তাহলে কি হবে, তাহলে আসবে 1 ডিভাইড বাই সি ইজ ইকুয়াল 1 ডিভাইড বাই c1 প্লাস 1 ডিভাইড বাই c2 প্লাস 1 ডিভাইড বাই c3। এটা হচ্ছে তুল্য ধারকত্ব, শ্রেণী সংযোগের তুল্য ধারকত্বের সূত্রটা ডাইরেক্ট মুখস্থ করে ফেলতে হবে। কি সূত্রটা কি ডাইরেক্ট মুখস্থ করে ফেলতে হবে আমাদেরকে, কিছু করার নেই। ইজি সূত্র, জাস্ট সার্কিটের বিপরীত, কারেন্ট ফ্লো সার্কিটের বিপরীত আর কি, বলছি না একটু আগে। তারপরে এবার হচ্ছে কি সমান্তরাল সংযোগ, এবার কি করব, এবার হচ্ছে সমান্তরাল সংযোগ। সমান্তরাল সংযোগ, তো সমান্তরাল সংযোগটা কেমন, এখানে একটা ব্যাটারি আছে, ব্যাটারির সাথে আমরা যুক্ত করলাম পজিটিভ, এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত যুক্ত করলাম। এই যে সমান্তরালে যুক্ত আছে দুইটা ধারক কি সমান্তরালে যুক্ত আছে। ওকে, ধারক কি সমান্তরালে যুক্ত আছে। এখন আমাদের কথা হচ্ছে যে এটার বিভব যদি ভি হয়ে থাকে, এই দুই প্রান্তের বিভব যদি ভি হয়ে থাকে, এখানে দুই প্রান্তের বিভব যদি ভি হয়ে থাকে, তাহলে এই দুই প্রান্তের বিভব কি হবে, বি হবে। এই দুই প্রান্তের বিভব কি হবে, বি, বি হবে, কারণ বিভব তার ভাগ হয় নাই, ঠিক না, তাই যেভাবে ছিল এভাবে আছে। এখন কথা হচ্ছে এই দুই প্রান্তের বিভব যদি বি হয়, তার মানে এখানেও কি বিভব সেম বি, এখানে বিভব সেম, কারণ দেখ এই বিভবটা এদিকে গেছে, এদিকেই আছে, এইদিকেই আছে, শেষ। কিন্তু শ্রেণী সংযোগের ক্ষেত্রে দেখ বিভবটা এদিকে গিয়ে এদিকে একটা হইতেছে, আবার এদিক থেকে এদিকে একটা হইতেছে, এদিক থেকে এদিকে একটা হইতেছে, মানে পার্থক্য হয়েছে, মানে ভিন্ন ভিন্ন বি ছিল, এটা একটা ভিন্ন ধারক, এটা একটা ভিন্ন ধারক, এটা একটা ভিন্ন ধারক। কিন্তু এখানে দেখ দুইটা ধারক কিন্তু একই পয়েন্টে যুক্ত আছে, তাহলে এটা তো আলাদা পয়েন্টে যুক্ত না, একই পয়েন্টে কি যুক্ত আছে, তাহলে বিভব তো সেমই হবে। হ্যাঁ, সেম হলে এখন কি হবে, কিন্তু এখন কিউ পরিমাণ চার্জ যদি এখানে প্রবাহিত হয়, কিউটা দুই ভাগ হয়ে, এখানে ধরলাম কিউ1 গেছে, এখানে ধরলাম কি কিউ2 গেছে, তো আমরা তো দুইটা ভিন্ন ধরনের দুইটা ভিন্ন ধারকত্বের ধারক নিয়েছি, এটা সি1 এর নিলে এটা নিলাম সি2, এটা আমরা নিছি, এটা আমাদের উপর কোন ধারকত্বের ধারক নিলাম, আমরা দুইটা ভিন্ন ধারকত্বের ধারক নিলাম। ওকে, তাহলে এখন আমরা কি বলতে পারি, কিউ সমান কিউ1 প্লাস কিউ2 না, কারণ কিউটাই তো ভাগ হয়েছে কিউ2। তাহলে আবার এটা বলতে পারি, আচ্ছা ওভারঅল একটা সূত্র তার করে, হ্যাঁ, কিউ1 সমান আমরা কি লিখতে পারি, সি1 বি লিখতে পারি না, কিউ2 সমান কি লিখতে পারি, সি2বি লিখতে পারি না, তাহলে আমরা মোট কিউ সমান কি লিখতে পারি, মোট কিউ সমান লিখতে পারি সিপিবি, মানে তুল্য ধারকত্ব ইন্টু বিভব, বিভবটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে এখানে। তাহলে কিউ সমান আমরা যদি লিখি সিপি ভি ইজ ইকুয়াল সি1 ভি প্লাস সি2 ভি, এখানে বি বি কাটাকাটি গেছে, তাহলে কি হবে সিপি সমান সিপি সমান সিপি সমান কি হবে, সিপি সমান হচ্ছে সি1 প্লাস সি2, তাহলে সমান্তরাল সংযোগের ক্ষেত্রে আরেকটা সূত্র পেয়ে গেছি। সমান্তরাল সংযোগের ক্ষেত্রে তুল্য ধারকত্বের সূত্র হচ্ছে এটা, আর শ্রেণী সংযোগের ক্ষেত্রে তুল্য ধারকত্বের সূত্র হচ্ছে এটা। ওকে, ক্লিয়ার। তাহলে আমরা মোটামুটি থিওরি ক্লাস কমপ্লিট করে বলছি, এখন আমরা হচ্ছে ম্যাথ করা শুরু করব। আজকে আমরা মোটামুটি অনেকগুলো ম্যাথ করার ট্রাই করব, দেখি কয়টা ম্যাথ করতে পারি। মোটামুটি ধারক নিয়ে যত টাইপের ম্যাথ বোর্ডে আসতে পারে, অ্যাডমিশন আসতে পারে, সব টাইপের ম্যাথগুলো আমরা করব। অ্যাডমিশনে কিছু কিছু ম্যাথ আমি স্কিপ করছি, কারণ হচ্ছে ওই কঠিন টাইপের ম্যাথগুলো তার বোর্ডে আসবে না, ওগুলো পরে করবি আর কি, তবে অনেক কঠিন ম্যাথও আমি সিলেক্ট করছি। ওকে, তাহলে আমরা এখন একটা একটা ম্যাথ করতে থাকি। তাহলে আমি প্রশ্নটা লিখে রাখছি, তাই 100 পিকোফ্যারাড, এটা কি বলে পিকোফ্যারাড ধারকত্ব বিশিষ্ট একটি ধারকের সঞ্চিত শক্তি কত যখন উভয় প্রান্তের বিভব 4 কিলোভোল্ট প্রয়োগ করা হয়, যদি 4 ন্যানোকুলম চার্জ প্রদান করা হয়। ওকে, দুইটা কন্ডিশন বলছে, তাহলে দুই ক্ষেত্রে দুই কন্ডিশনে কি হবে, সঞ্চিত শক্তি কত হবে সেটা বের করতে বলছে। এটা কত সালে আসছে, এটা বুয়েট 2021 আসছে, এটা কত সালে আসছে, বুয়েট 2021 আসছে। আমি বেশিরভাগ বুয়েটের ম্যাথগুলো করাবো এই টপিকের, কারণ হচ্ছে এই টপিকের বুয়েটের ম্যাথগুলো করতে পারলে বোর্ডের ম্যাথগুলোতে আটকাবার কথা না। কি হবে সলিউশন, এখন কি হবে, প্রথম ক্ষেত্রে আমাদের কথা হচ্ছে যে সি সমান কত দেওয়া আছে, সি সমান ধারকত্ব দিয়ে দিছে 100
পিকোফ্যারাড মানে কি, এটাকে ফ্যারাডে নিতে গেলে 100 ইন্টু 10⁻12 ফ্যারাড। এই কম্বাসনটা যদি না বুঝে থাকো তাহলে ফিজিক্স ফার্স্ট পেপারের প্রথম চ্যাপ্টারটা তো পড়তে হবে, ওখানে কম্বাসন গুলো দেওয়া আছে। পিকোফ্যারাড থেকে কিভাবে, পিকো থেকে কেমনে ফ্যারাড নিব, পিকো থেকে কিভাবে নর্মাল কনভার্সনে নিব, এইটা আর কি। পিকো, হেপ্টো, এই সে হাবিজাবি আছে। হ্যাঁ, ওকে, তাহলে এটা গেল নরমাল ইয়াতে কনভার্ট করলাম। তারপর আমাদের কি দেওয়া আছে, কি ভি সমান দেওয়া আছে, ভি সমান হচ্ছে যে 4 কিলোভোল্ট। 4 কিলোভোল্ট মানে কি 4000 ভোল্ট, 4000 ভোল্ট। হ্যাঁ, তো 4000 ভোল্ট হলে এখন আমাদের কি বলছে, ইয়ার সঞ্চিত শক্তি কত হবে, তাহলে কি হবে, ডাব্লিউ সমান কোন সূত্রটা বসাবো, ডাব্লিউ তিনটা সূত্র আছে, তাহলে আমরা এমন একটা সূত্র বসাবো যেখানে সি আর বি দুইটা ইউজ হচ্ছে, তাহলে সি বি স্কোয়ার এরকম একটা সূত্র ছিল, তাহলে হাফ ইন্টু কি, তাহলে এখানে মানগুলা বসাই দিবি, মানগুলা বসাই দিলে কি এখানে একটা আনসার চলে আসবে। ঠিক আছে, এটা বাকিটা তুই করবি। সলিউশন তুই কি বলছে, যদি চার্জ কিউর মান দিয়ে দিছে 4 ন্যানোকুলম হয়, 4 ন্যানোকুলম। হুম, তাহলে আমরা এখন 2 নাম্বারটা করি। 2 নাম্বারটা হচ্ছে কি বলতেছে, 2 নাম্বারটা বলতেছে যে যদি চার্জ 4 ন্যানোকুলম হয়, হ্যাঁ, তাহলে ডাব্লিউ সমান আমরা কি বসাবো, ডাব্লিউ সমান ওই সূত্রটা বসাবো, কিউ স্কয়ার ডিভাইড বাই 2c, 2c। হ্যাঁ, তো 2c এর মান, সি এর মান তো দেওয়া আছে, সি এর মান পাই গেছস। হ্যাঁ, সি এর মানে কি ধারকত্বের মান, আর কিউ টুর মান ন্যানোকুলম দিয়েছে। কিউ 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 মানে কত, কিউ সমান হচ্ছে 4 ন্যানোকুলম দিছে না, 4 ন্যানোকুলম। 4 ন্যানোকুলম মানে কি, 4 ন্যানোকুলম মানে হচ্ছে 4 ইন্টু 10⁻9 কুলম, নর্মাল কুলম। বুঝতে পারছি, এই কনভার্সন গুলা শিখতে হবে। তাহলে এটা কি হবে, কিউ স্কয়ার, তাহলে 4 ইন্টু 9 10⁻9 কি হবে, হোল স্কয়ার 10⁻9 10⁻9 হোল স্কয়ার ডিভাইড বাই 2 কুলম। হ্যাঁ, 2 ইন্টু কি হবে, 2 ইন্টু হচ্ছে যে 100 ইন্টু 10⁻12 ফ্যারাড। কারণ এমএসি এর মান হচ্ছে 100 ইন্টু 10⁻12, আর 2 কুলম, 2 2 কুলম বলতেছি, 2 ধারকত্ব দিয়ে দিছে। হ্যাঁ, এই যে একটা সি এর মান হচ্ছে এটা, তাহলে কি হবে, দুইটা সি এর মান ওইটা হবে। তাহলে মানগুলো কি করতে হবে, মানগুলো হচ্ছে বসাই দিলে অটোমেটিক রেজাল্ট চলে আসবে। তাহলে এটা বাকিটা কি তোরা করবি। আজকে যেহেতু আমি অনেক অঙ্ক করবো, তাই আমি আর ক্যালকুলেশন করতেছি না। বুঝতে পারছি। তাহলে এখন আমরা আরেকটা ম্যাথে যাই। দেখ, তাহলে এখানে আমি আরেকটা ম্যাথ লিখে রাখছি। কি বলতেছে, একটি সমান্তরাল পাতধারক, সমান্তরাল পাতধারক আমি পরে আসি, প্রতিটি পাতের ক্ষেত্রফল 0.05 মিটার স্কোয়ার, পাতদ্বয়ের মাধ্যম হচ্ছে শূন্য, তাহলে কোনো ঝামেলা নেই। এদের মধ্যে দূরত্ব 0.0015 মিটার এবং বিভব পার্থক্য 50 ভোল্ট হলে ধারকের একক আয়তনে সঞ্চিত শক্তি নির্ণয় করো। ধারকের একক আয়তনে কি করতে বলছে, সঞ্চিত শক্তি নির্ণয় করতে বলছে। তাহলে সঞ্চিত শক্তি আমাদের কি ক্ষেত্রফল লাগবে, ক্ষেত্রফলটাকে ইউজ না করে আমরা সঞ্চিত শক্তি বের করে ফেলতে পারবো না, কারণ আমাদের কি বিভবের মান দিয়ে দিছে। হ্যাঁ, আর প্লাস কি দিয়ে দিছে, 0.00515 মিটার। হ্যাঁ, তাহলে সঞ্চিত শক্তির পরিমাণ তো সবার ক্ষেত্রে সেম, সব ধারকের জন্য সূত্র তিনটাই আছে। হ্যাঁ, তো যেখানে ভি ইউজ হচ্ছে আর মধ্যবর্তী দূরত্ব ডি ইউজ হচ্ছে, সেটা আমরা ইউজ করব। হ্যাঁ, মধ্যবর্তী দূরত্ব ইউজ হচ্ছে। আচ্ছা, সঞ্চিত শক্তি, হুম, আমাদেরকে কি বলছে, একক আয়তনের সঞ্চিত শক্তি কত, এই যে একক আয়তনের সঞ্চিত শক্তি কত, সরি ডাব্লিউর মান বের করতে বলে না, আমাদেরকে বের করতে বলছে কি ইউ এর মান, একক আয়তনের সঞ্চিত শক্তি। তো একক আয়তনের সঞ্চিত শক্তির সূত্র তো একটাই ছিল, সেটা হচ্ছে কি হাফ এপসাইলন নট ই স্কোয়ার। হ্যাঁ, ই এর মান কেমনে বের করবো, গত ক্লাসে শিখিয়ে দিছি। ই সমান কি, ই সমান হচ্ছে ভি বাই ডি, ই সমান কি ভি বাই ডি, কারণ ভি সমান আবার কি ই ডি, এটা গত ক্লাসে পড়াই আসছি আমি। হ্যাঁ, ভি বাই ডি, তো ভি এর মানও দেওয়া আছে, ইয়া ভি এর মান কত 50 দেওয়া আছে, ডি এর মান কত দেওয়া আছে 0.0015, 0015, সবার মান দেওয়া আছে, সবার মান দেওয়া থাকলে ই এর মান একটা মান আসবে, ই এর মান আসলে এখানে বসাই দিতে হবে, এখানে বসাই দিলে একটা কি আনসার আসবে। এপসাইলন নটের মান কত, এপসাইলন নটের মানটা মুখস্থ রাখতে হবে 8.854, এটা তো জানার কথা, 8.854 ইন্টু 10 কি 12, তাহলে মানটা বসাই দিলে কি আনসার চলে আসবে। তো এই হলো আরেকটা অঙ্ক। আরেকটা অঙ্ক কি বলতেছে, দেখ প্রশ্নটা পড়ে দেখ, সলিউশন করে এখন। প্রশ্নটা কি বলতেছে, একটি সমান্তরাল পাতধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল 200 সেন্টিমিটার স্কয়ার এবং এর বায়ুতে পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে যে 0.4 সেন্টিমিটার। ওকে, ধারকত্ব নির্ণয় করো। ধারকত্ব নির্ণয় করতে গেলে কি হবে, প্রথমটা আমরা করে ফেলি, এক নাম্বার হচ্ছে কি ধারকত্ব, যেহেতু সমান্তরাল পাতধারক, সমান্তরাল পাতধারকের ধারকত্ব সূত্র কি এপসাইলন নট এ, যেহেতু শূন্য মাধ্যম এটা বলে দিছে বায়ু মাধ্যম, তাহলে শুধু এপসাইলন নট এ হবে, এপসাইলন নট কে লিখতে হবে না, ডিভাইড বাই টি। দূরত্ব দিয়ে দিছে, ক্ষেত্রফলও দিয়ে দিছে। হ্যাঁ, ক্ষেত্রফলটা সেন্টিমিটার স্কোয়ারে দিয়ে দিছে, এটা মিটার স্কোয়ারে নিতে হবে। মিটার স্কোয়ারে নিলে কি হবে, আমি মানগুলো যদি বসাই দিই, মানগুলো হচ্ছে যে কি হবে 200 ইন্টু 10⁻4 মিটার স্কোয়ার, আর এটা টি সমান কত হবে, ডিটাকে মিটারে নিতে হবে, তাহলে কি হবে 0.4 ইন্টু
10^2 মিটার, তো মান যা আসে তা। ওকে, তারপর হচ্ছে আমাদেরকে কি 2 নাম্বার প্রশ্ন কি বলতেছে, এগুলো সব বুয়েট আসছে। এটা বুয়েট কত সালে আসছে? এটা বুয়েট 17-18 আসছে, বুয়েট 17-18 আসছে। ওকে, আচ্ছা 2 নাম্বার কি বলতেছে? 2 নাম্বার বলতেছে যে, কোথায় গেল? 2 নাম্বার বলতেছে যে এই যে, যদি ধারকটি 500 ভোল্ট বৈদ্যুতিক উৎসের সাথে সংযোগ করা হয় তবে ধারকে কত শক্তি সঞ্চিত হবে? হ্যাঁ, তো ডাব্লিউ সমান সূত্র আছে। ডাব্লিউ সমান আমরা কোনটা বসাবো? ডাব্লিউ সমান আমরা হাফ সিবি স্কোয়ার বসাই দিব। ওকে, আমরা এখান থেকে সি এর মান পেয়ে গেছি, 1 নাম্বার থেকে সি এর মান পেয়ে গেছি, ভি এর মান দিয়ে দিছে, এটা সিবি স্কোয়ার হবে। হ্যাঁ, ভি এর মান দিয়ে দিছে, সবার মান আছে, যা আছে তা, এটা আনসার। আর একটা আনসার আসবে, এটা আনসার নিজেরা বের করবি। ওকে, তাহলে আমরা পরবর্তী ম্যাথে যাই। ওকে, তাহলে আমাদেরকে কি বলতেছে, এখন আরেকটা প্রবলেম সলভ করি আমরা। বায়ুপূর্ণ সমান্তরাল পাত ধারকের ধারকত্ব হচ্ছে 1 পিকোফ্যারাড। পাতের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করে পাত দুটির মধ্যবর্তী স্থান সম্পূর্ণরূপে মোম দিয়ে পূর্ণ করা হলো। তার মানে আমরা যদি প্রথম কন্ডিশনে বলি, প্রথমে কি ছিল? প্রথমে সবুজ না দিকে সাদা দিই। প্রথম কন্ডিশনে নর্মাল কন্ডিশন, একদম নর্মাল কন্ডিশনে ধারকত্ব সি নট সমান হচ্ছে যে, সি নট সমান হচ্ছে এপসাইলন নট এ ইন্টু এ ডিভাইড বাই ডি, কারণ এটা সমতল পাত ধারক। তো এপসাইলন নটের মান দেওয়া আছে, আমরা এটা এতটুকু রেখে দিব, কারণ এটা দুইটা কন্ডিশন বাইরে হবে, তো সেই জন্য এপসাইলন নট এ ডিভাইড বাই ডি। হ্যাঁ, যেখানে আর কি কিসের মান দেওয়া আছে? সি নটের মান দেওয়া আছে, ধারকত্ব ওদের মধ্যবর্তী দূরত্ব পাত, এবার কি করছে, পাতের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করছে প্রথম, দ্বিতীয়তে কি করছে, সেকেন্ড কন্ডিশনে কি হচ্ছে, তাদের মধ্যবর্তী দূরত্ব এখন তো সি প্রাইম হবে যেহেতু দূরত্ব চেঞ্জ করছে। হ্যাঁ, 2d করছে, এটা কি কত করছে, 2d করছে না, প্লাস 2d করার পর এরপর হচ্ছে ওদের মধ্যবর্তী জায়গাটা আর বায়ুপূর্ণ এখানে এটা সম্পূর্ণরূপে এটা কি করছে, সম্পূর্ণরূপে মোম দিয়ে পূর্ণ করে দিচ্ছে। তা মোম দিয়ে পূর্ণ করে দেওয়ার জন্য মোমের একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক থাকবে, সম্পূর্ণটাই মোম দিয়ে পূর্ণ করে দিচ্ছে। সম্পূর্ণটা মোম দিয়ে পূর্ণ করে দিলে আমরা কি বলছি, সূত্রে কোনো চেঞ্জ আসে না, সূত্রে শুধু এপসাইলন নটের সাথে একটা কে গুণ হয়ে যাবে। হ্যাঁ, এপসাইলন নট কে ইনটু এ, বুঝতে পারছি? তাহলে এখন কি করতে হবে, এখন আমাদেরকে কি বলছে, ফলে ধারকত্ব এবার সি প্রাইমও দিয়ে দিছে, এটা কি ধারকত্ব এবার কি কত হয়েছে, সি প্রাইম দিয়ে দিছে 2 পিকোফ্যারাড হয়েছে। প্রথমে ছিল কি, এটা সি নট, এটা হচ্ছে কি সি নট 1 পিকোফ্যারাড। তো সবই মান দেওয়া আছে, আমাদেরকে কি বলছে, মোমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কত, মানে কে এর মান কত সেটা বের করতে বলছে। তো আমরা কি করব, আমরা একদম ইজিলি কি বলে, সি নট কে যদি আমরা সি প্রাইম দিয়ে ভাগ করে দিলে যা আসে তা একটা ইকুয়েশন আসবে, ইকুয়েশন আসার ফলে কে এর মান কত আসবে, কে এর মান 4 আসবে, এটা আনসার। এগুলা এখন বড় হয়েছে, যেগুলো সবগুলো ভেঙে ভেঙে করে দেওয়ার সময় নেই, বুঝতে পারছি? ওকে, তাহলে এখন আমরা নেক্সট প্রবলেম সলভ করি। তাহলে আমরা আরেকটা প্রশ্ন লিখে ফেলছি, বায়ুর মাধ্যমে 50,000 ভোল্ট পার মিটার, এটা কিসের একক দেওয়া আছে? এটা তড়িৎ প্রাবল্যের একক দেওয়া আছে, এটা বুঝতে হবে। যেহেতু এগুলো বুয়েটের প্রশ্ন, এগুলো কি বুঝতে হবে, এটা বুয়েট কত সালে আসছে, এটা বুয়েট 10-11-তে আসছে, বুয়েট 10-11-তে আসছে, একটু হালকা ট্রিক তো থাকবেই। আগের প্রশ্নটা আসছে যে বুয়েট 12-13-তে, এটা কত সালে আসছে, বুয়েট 12 আর 13-তে আসছে, বুঝতে পারছি? এর আগের প্রশ্নটাকে আমি লিখে দিয়েছিলাম কত সালে আসছে, হ্যাঁ এটা লিখে দিছি। হ্যাঁ, তাহলে এটা বুয়েট কত আসছে, 10-11-তে আসছে, তাহলে একটু তো ট্রিক খাটাইতে হবে। ভোল পার মিটার, এটা হচ্ছে যে তড়িৎ প্রাবল্য ই দেওয়া আছে, ই, কারণ কেন, ই সমান আমরা কি জানি, ভি ডিভাইড বাই ডি না, ই সমান, তাহলে ভি এর একক ভোল্ট, ডি এর একক মিটার, ভোল্ট পার মিটার। এটা এটা কিসের একক, ই এর একক দিয়ে দিছে। সুষম বৈদ্যুতিক ক্ষেত্রে বৃত্তাকার পাত দূরত্ব দিয়ে দিছে কত, 0.002 মিটার দূরত্বে সমান্তরাল সমান্তরাল অবস্থান করতেছে। এখানে একটা ব্যাপার আছে, পাত কিন্তু সমান্তরাল পাত না, সমান্তরাল অবস্থান করতেছে, আমরা এতক্ষণ সমান্তরাল পাত ধারক করে আসছি, কিন্তু এখন হচ্ছে পাত দুইটা হচ্ছে বৃত্তাকার, সমান্তরাল পাত বলা নাই, এটা কি বলছে, বৃত্তাকার পাত বলছে। তো বৃত্তাকার পাতের ক্ষেত্রে আমরা ধারকত্বের মান বের করতে পারি না, বৃত্তাকার পাতের ক্ষেত্রে অবশ্যই পারি। হ্যাঁ, তাহলে কি হবে, দুটো সমতল অবস্থান আছে, প্রতিটি পাতের ব্যাসার্ধ এত, ব্যাসার্ধ দিচ্ছে, কারণ বৃত্তাকার পথে তো আমাদের ব্যাসার্ধ লাগবে, ব্যাসার্ধ ছাড়া তো ধারকত্ব বের করতে পারবো না, কারণ সূত্র কি, সূত্র হচ্ছে 4 পাই এপসাইলন নট এ আর, বৃত্তাকারের জন্য মনে আছে, আমি পড়ায় আসছি, এই যে কোথায়, অনেক আগে, এটার আগে, এই যে গোলাকার পরিবাহী ধারকত্ব হচ্ছে এটা, এই যে এটা। হ্যাঁ, তাহলে আমরা এখন ম্যাথে যাই আবার। ওকে, সবকিছু এখন ক্লিয়ার আছে।
এখন আমরা সলিউশন করি। আমাদের কি বলছে, গঠিত ধারকটিতে সঞ্চিত শক্তি কেমন হবে। গঠিত ধারকটা দেখতে আসলে কেমন এটা আমি একটু দেখাই দিই, এটা দেখাই দিলে ব্যাপারটা ফিল করতে পারবি। ব্যাপারটা হচ্ছে এখানে একটা ব্যাটারি আছে, হ্যাঁ, এটাকে সমান্তরাল পাত ধারক ধরবি না, এটা সমান্তরাল পাত ধারক অ্যাকচুয়ালি না, এটা সমান্তরাল অবস্থান করতেছে। কারণ কেন, প্লেট দুটা যে অবস্থান করতেছে এই প্লেট দুটা হচ্ছে বৃত্তাকার, এই বৃত্তাকার অবস্থান করতেছে। এটা হচ্ছে কি, গঠিত ধারকটা, গঠিত ধারকটা। তো এখানে কি করতে হবে, এখন আমাদেরকে কি বলছে, সঞ্চিত শক্তি নির্ণয় করো। হ্যাঁ, খুব ভালো কথা। এখন আমাদেরকে প্রথমে কি করতে হবে, আমাদের প্রথমে বের করতে হবে ওদের মধ্যবর্তী দূরত্ব ডিও দিয়ে দিছে, ডিও কি দিয়ে দিছে। হ্যাঁ, ওকে, তার মানে কি, এখন এই জায়গায় জিনিসটা খেয়াল রাখতে হবে। তোকে আমি কি দেখাই আসছি, তোকে আমি দেখাই আসছি না বৃত্তাকার মানে গোলাকার পরিবাহী ধারকত্ব সূত্র দেখাই আসছি না, কিন্তু এটা তো গোলাকার পরিবাহী ধারকও না, এটা গোলাকার পরিবাহী ধারকও না। এই জায়গায় মিস্টেকটা করা যাবে না, তাই বেশি চালাকিও কি ভালো না। হ্যাঁ, প্রথমে কি করতে হবে, এটা সমান্তরাল পাত ধারকের সূত্রই বসাইতে হবে। কি বসাইতে হবে, সমান্তরাল পাত ধারকের সূত্র বসাইতে হবে। এই জায়গাটা আমি ইচ্ছা করে ভুল করছি যাতে কি বুঝতে পারোস, কারণ এই জায়গায় মিস্টেক করে। সমান্তরাল পাত ধারকের সূত্র কোথায়, সি নট ইজ ইকুয়াল, প্রথমে কি ছিল, এপসাইলন নট এ ডিভাইড বাই ডি, ডি দেওয়া আছে, এপসাইলন নটও দেওয়া আছে, এটা বের করতে হবে, এটা দেওয়া আছে, এ দেওয়া নেই, তার মানে এটা ক্ষেত্রফল বের করতে হবে না। ক্ষেত্রফলটা কিভাবে বের করবে, ব্যাসার্ধ দেওয়া আছে, বৃত্তাকার পথের ক্ষেত্রফল কত, এই সমান কত, পাই স্কয়ার না পাই, উফ, ক্ষেত্রফল এই সমান কত, বৃত্তাকার পাতের ক্ষেত্রফল এই সমান কত হবে, পাই আর স্কয়ার। তো এখানে পাই আর স্কয়ার বসাই দিবা, এপসাইলন নটের মানও আছে, পাই আর স্কয়ারের মানও বসাই দিবা। হ্যাঁ, ডি এর মান বসাই দিবা, ডি এর মান বসাই দিলে আলটিমেটলি কি আসবে, আলটিমেটলি একটা মান আসবে, এখানে একটা কি মান আসবে, সি নটের একটা মান পাওয়া। সি নটের মান পাওয়ার পর এখন আমাদের কি করতে হবে, এখন আমাদেরকে করতে হবে যে সঞ্চিত শক্তির পরিমাণ কত সেটা বের করতে হবে। তো সঞ্চিত শক্তির পরিমাণ আমরা কি কোনটা বসাবো, হাফ সি ভি স্কোয়ারটা বসাবো, কারণ বি এর মানও দিয়ে দিছে। হ্যাঁ, হাফ সি ভি স্কোয়ারটা বসাবো। হ্যাঁ, বি এর মানকে দিয়ে দিছে, বি এর মান দিয়ে দেয় কিন্তু ই এর মান দিয়ে দিছে, ই এর মান যেহেতু দিয়ে দিছে, ই এর মান যেহেতু দিয়ে দিছে, এখান থেকে আমরা ই এর মান সমান বি ডিভাইড বাই ডি, এখান থেকে আমরা বি এর মানটা বের করতে পারি, ইডি, ইডি বের করতে পারি। তো এখন বি এর মানও দেওয়া আছে, সি এর মানও দেওয়া আছে, সবকিছু মান দেওয়া আছে, মানটা বসাই দিবা, আনসার চলে আসবে। বুঝতে পারছি, ওকে। তারপর আমরা নেক্সট ম্যাথে যাই। আচ্ছা, এখন আমরা নেক্সট ম্যাথ করি। কি বলতেছে, 3 × 10⁻10 কুলম আধানযুক্ত একটি গোলাকার, এবার বলে দিছে গোলাকার পরিবাহী। তো গোলাকার পরিবাহী সূত্র আমরা জানি না, গোলাকার পরিবাহীর ক্ষেত্রে ধারকত্বের সূত্র আমরা জানি না, অবশ্যই জানি। হ্যাঁ, তেলের ফোঁটা তলের বিভব হচ্ছে 500 ভোল্ট, ওকে। যদি এরকম দুটি ফোঁটা মিলে, এই যে দুটি ফোঁটা মিলে দেওয়া হচ্ছে, একটি গোলাকার ফোঁটা সৃষ্টি হয়, একটা বড় গোলাকার ফোঁটা সৃষ্টি হয়, তাহলে উক্ত ফোঁটার তলে বিভব কত হবে। ওই যে আমরা এগুলো করে আসছি না, ওই যে অনেকগুলো বৃষ্টির ফোঁটা মিলে, এখানে দুইটা বৃষ্টির ফোঁটা জাস্ট। হ্যাঁ, আমরা একটু করি। তো শুরুতে কি ছিল, শুরুতে সি ওয়ান সমান আমরা কি লিখতে পারি, সি ওয়ান, শুরুতে ধারকত্ব হবে সি ওয়ান সমান কিউ ওয়ান বাই ভি, কিউ ওয়ান বাই ভি ওয়ান। হ্যাঁ, যেটা দেওয়া আছে, কিউ ওয়ান দেওয়া আছে, ভি ওয়ানও দেওয়া আছে, ওকে। তাহলে এবার সি টু সমান কি হবে, সি টু সমান হবে যে 2Q1 ডিভাইডেড বাই ভি টু, বিয়োগটা চেঞ্জ হবে, ভি টুটা তো আমাদেরকে বের করতে হবে, তাই না। টু টু কিউ ওয়ান কেন হবে, কারণ দুইটা ফোঁটা মিলে গেছে, দুইটা ফোঁটা মিলে গেলে কি হয়ে যায়, কিউ প্লাস কিউ হয়ে যায়। আমরা বলছিলাম না, একটা ফোঁটার চার্জ যদি কিউ হয়, আরেকটা ফোঁটার চার্জ কি হবে, টু কিউ হবে। সরি, একটা ফোঁটার চার্জ যদি কিউ হয়, আরেকটা ফোঁটার চার্জ যদি কিউ হয়, দুইটা মিলে কি হবে, দুইটা মিলে টু কিউ হবে, দুইটা যখন মিলে যাবে। হ্যাঁ, ওকে, ভালো কথা, এগুলো তো পড়াই আসছি আমি। এখন কি হবে, সি ওয়ান ডিভাইড বাই কি করতে হবে, সি টু করতে হবে, সি টু করে দিই। এই অঙ্কগুলো কিন্তু আমি সেম নিয়ম, জাস্ট এবার হচ্ছে যে ধারকের ক্ষেত্রে, ধারকত্বের অঙ্কের ক্ষেত্রে ধারকত্বের নিয়মে যাচ্ছে, কিন্তু প্যাটার্নটা কিন্তু সেম। ওই যে সি ওয়ান ডিভাইড বাই সি টু করি, সি ওয়ান ডিভাইড বাই সি টু করার পর কি হয়, কিউ ওয়ান ডিভাইড বাই ভি ওয়ান ডিভাইড বাই টু কিউ ওয়ান ডিভাইড বাই ভি টু। তাহলে অবশেষে থাকে, অবশেষে আমি ডাইরেক্ট লিখে বলতেছি, অবশেষে থাকে ভি টু সমান, ভি টু সমান হচ্ছে সি ওয়ান ডিভাইড বাই সি টু ইন্টু টু ভি ওয়ান, এটা থাকে। হ্যাঁ, তো এখানে আমরা কি লিখতে পারি, সি ওয়ান কে কি লিখতে পারি, সি ওয়ান কে আমরা লিখতে পারি 4 পাই এপসাইলন নট কে আর ওয়ান, তাই না। আর এটা কি হবে, 4 পাই এপসাইলন নট কে আর টু হবে, কারণ গোলাকার পরিবাহীর ক্ষেত্রে ধারকত্বের সূত্র এটা। হ্যাঁ, ব্যাসার্ধটা চেঞ্জ হচ্ছে। আর টু ভি ওয়ান, তো এখানে কি দেওয়া আছে, টু দেওয়া আছে, আর ভি ওয়ানের মানও দেওয়া আছে, টু ভি ওয়ানের মান হচ্ছে 500 ভোল্ট, এই যে 500 ভোল্ট। হ্যাঁ, এই যে 500 ভোল্ট এখানে দেওয়া আছে। তো তার মানে আমাদেরকে শুধু এখানে বের করতে হবে কি, বের করতে হবে আর টু এর মানটা বের করতে হবে নাকি।
আর টু এর মানটা বের করতে হবে। তো এটা কিভাবে বের করবো আমরা? বের করার সূত্র আমরা দেখাই দিছিলাম না? বের করার সূত্র আমরা দেখাই দিছিলাম না? বের করার সূত্র কি ছিল? বের করার সূত্র ছিল বের করার সূত্র কি ছিল? বের করার সূত্র ছিল, আমি যদি অন্য কালে দিয়ে লিখি, বের করার সূত্র ছিল বড়টার বিভব, দুইটা ফোঁটা মিলে যে বড়টা বড় বৃত্তাকার একটা ফোঁটা হয়েছে, ওইটার বিভব বলতেছে, ওইটা ব্যাসার্ধ হবে, আর ইন্টু কি বলে ঘন কিউব এন ইন্টু আর, তাই না? তাহলে এখন গোলাকার ফোঁটার ব্যাসার্ধ কি দিয়ে দিছে? গোলাকার ফোঁটার তলের এটা হচ্ছে কত দেখি আমরা। আচ্ছা, এখানে ছোট আর এর মানও দিয়ে দেয়, মানে দুইটা ফোঁটা যে একত্র হয়ে বড় ফোঁটা হয়েছে, ওই দুইটা ফোঁটা যে একত্র হয়েছে, ওই দুইটা ফোঁটার ব্যাসার্ধ দিয়ে দেয়। তাহলে আমাদের কি করতে হবে? কাটাকাটি করে বলতে হবে টেকনিক ভাবে। হ্যাঁ, কিন্তু আমরা এটা জানি যে এন এর মান 2, কারণ দুইটা ফোঁটা একত্র হয়েছে, তাহলে এটা 2 এরকম থাকবে প্যাটার্নটা। তাহলে এখন দেখো এখানে হচ্ছে 4 5 কাটাকাটি গেছে, এপসাইলন কাটাকাটি গেছে, কে কাটাকাটি গেছে, কে কাটাকাটি গেছে, শুধু থাকে কি দেখি বাবা বলো তো। আর1 সমান কত? আর1 তো আর1ই থাকে। হ্যাঁ, আর2 সমান কত হবে? আর2 সমান হবে ঘন কিউব, এটা হবে না, আর1 ইন্টু 200 × 500, এটা 1000 হয়ে যাবে। আর এটা কাটাকাটি চলে গেছে, ওভারঅল থাকে বি টু এর মান যা আসে তা আনসার, যা আসে তা। এখন তো করে দিছি, পুরাটাই করে দিছি বলতে গেলে। হ্যাঁ, তাহলে এটা গেল আরেকটা অঙ্ক। তাহলে এই গেল হচ্ছে যে কি ধারকত্বের অঙ্কগুলো। এখন হচ্ছে আমরা কি করব? শ্রেণী সংযোগে ধারক, সমান্তরাল সংযোগে ধারক, ওই ম্যাথগুলো আমরা সলভ করি। এখন আমরা একটা প্রশ্ন সলভ করি। কি বলতেছে দেখ, চারটি 4 মাইক্রোফ্যারাড এর ধারককে 100 ভোল্ট ব্যাটারি সহিত সমান্তরাল সংযোগ দিলে, শ্রেণী সংযোগ দিলে কত শক্তি সঞ্চিত হবে? একদম ইজি অঙ্ক, একদম ইজি অঙ্ক। আমি অঙ্কটা না করে দেওয়াটাই বেটার। তুমি প্রথমে সিপি বের করবা, মানে সমান্তরাল সংযোগে সিপিটা বের করবা, আবার তুল্য ধারকত্বটা বের করবা। শ্রেণী সংযোগে সিএসটা বের করবা, মানে শ্রেণী সংযোগে তুল্য ধারকত্বটা বের করবা। তারপর ডাব্লিউ সমান এই ক্ষেত্রে হাফ কি সঞ্চিত শক্তির পরিমাণ বের করতে বলছে না, হাফ সিপি বি স্কোয়ার। আর এখানে কি হাফ ডাব্লিউ সমান, এখানে সেম হাফ সিপি, এইখানে সি এস হবে, আর এখানে কি পি স্কোয়ার, যে আসে মান। আনসার নিজে করবা, এগুলো হোমওয়ার্ক। এটা কি হোমওয়ার্ক? হ্যাঁ, কারণ সিপি সিএস এগুলো কেমনে বের করতে, এগুলো তার শিখে দেওয়া দরকার নেই। সিপি হচ্ছে ডাইরেক্ট 4টা যোগ হবে, 4টা মাইক্রোফ্যারাড যোগ হবে। আর সিএস এর ক্ষেত্রে কি হবে? 1/4 প্লাস 1/4 প্লাস 1/4 প্লাস 1/4। হ্যাঁ, সমান্তরাল সংযোগে আর কি, সরি শ্রেণী সংযোগে যা হয় ওই সূত্রটা বসাই দিবা, বসাই দিয়ে সিএসটা বের করে বলবে। এগুলো তো থিওরি পড়ে আসি, থিওরি দিয়ে পারার কথা। তাহলে এটা গেল একটা অঙ্ক। এখন আমরা একটা অঙ্ক করি, একটা অঙ্ক করতে হবে। প্রশ্নটা আমি লিখে ফেলি দ্বারা। আচ্ছা, তাহলে প্রশ্নটা একটু ট্রিকি প্রশ্ন, প্রশ্নটা সামান্য একটু ট্রিকি প্রশ্ন। আমি দেখাই দিচ্ছি কোন জায়গায় ট্রিকটা আছে, একটু দেখাই দিই। এটা হচ্ছে বুয়েটে আসছে, এটা বুয়েট কত সালে আসছে? 1 2 তে আসছে। এটা সামান্য একটু ট্রিকি প্রশ্ন, 1 2 সালে আসছে। ওকে, দেখ বলতেছে কি 4টি ধারক আছে, যার প্রত্যেকটি ধারকত্ব 20 মাইক্রোফ্যারাড করে। হ্যাঁ, সমান্তরাল সমন্বয়ে রাখা আছে, ওরা 4টা কি সমান্তরাল সমন্বয়ে রাখা আছে। 2 ভোল্ট ব্যাটারির সঙ্গে একে সংযুক্ত করে বিচ্ছিন্ন করা হলে কত চার্জ এই ধারকগুলোতে জমা হবে? ঠিক আছে, প্রশ্নটা দেখে খুব ইজি লাগতেছে, এটা আসলে ইজি। হ্যাঁ, 4টা ধারক এঁকে ফেলি, 4টা ধারক এঁকে ফেলি আমি। এটা একটা ধারক, এটা একটা ধারক, কারণ সমান্তরাল সংযোগ আছে বলছি। এটা একটা ধারক, এটা একটা ধারক। এটা কি ব্যাটারি দ্বারা সংযোগ আছে, তাই তো? ব্যাটারি দ্বারা কি, ব্যাটারি দ্বারা হচ্ছে যে, আমি যদি এটাই পাশে নিই, ব্যাটারি দ্বারা কি সংযোগ আছে, ব্যাটারি দ্বারা সংযোগ আছে। এটা ধর প্লাস, এটা মাইনাস। ওকে, এই যে সমান্তরাল সংযোগ আছে, সমান্তরাল সংযোগ আছে, খুবই ভালো কথা। প্রতিটার ধারকত্ব দিয়ে দিছে, প্রতিটার ধারকত্ব কত? 20 মাইক্রোফ্যারাড, 20 মাইক্রোফ্যারাড, 20 মাইক্রোফ্যারাড, 20 মাইক্রোফ্যারাড, প্রতিটার ধারকত্ব দিয়ে দিছে। হ্যাঁ, তাহলে আমাদেরকে কি বলছে প্রথমে? তারপর এটাকে 2 ভোল্ট ব্যাটারি, এখানে ভোল্ট ব্যাটারি ভোল্ট কত? 2 ভোল্ট ব্যাটারি। ওকে, এখন সংযোগ করা হলো। এখন আমাদেরকে বলতেছে যে মানে প্রত্যেকটাতে কত চার্জ, প্রত্যেক ধারকে কত চার্জ জমা হবে প্রত্যেক ধারকে। হ্যাঁ, তো আমি প্রথমে কি করতে হবে? আমরা তুল্য ধারকত্ব বের করে ফেলি। প্রথমে তুল্য ধারকত্ব সিপি সমান কি হবে? হ্যাঁ, ইয়ার সিপি তো একদম ইজি, সমান্তরাল থাকলে ধারকত্ব বের করা একদম ইজি না? 20 কি হবে? 20 মাইক্রোফ্যারাড প্লাস 20 মাইক্রোফ্যারাড প্লাস 20 মাইক্রোফ্যারাড প্লাস 20 মাইক্রোফ্যারাড। হ্যাঁ, তো যা হয় তা। এটা
আলটিমেটলি ফ্যারাডে কনভার্ট করলে এটা আসে 80 ইন্টু 10 ইনভার্স 6 কি 10 ইনভার্স 6 ফ্যারাড, 80 মাইক্রোফ্যারাড আসবে। আর 80 মাইক্রোফ্যারাডকে যদি আমরা কনভার্ট করি ফ্যারাডে কনভার্ট করি তাহলে কি আসবে 80 ইন্টু 10 ইনভার্স 6 ফ্যারাড। হ্যাঁ, আর ভোল্টও দিয়ে দিছে, ভোল্ট সমান কত 2 ভোল্ট। হ্যাঁ, তাহলে কিউ সমান কি হবে, কিউ সমান মোট চার্জ কত হবে, মোট চার্জ হবে সিপি ইন্টু পি। হ্যাঁ, তার মানে কি মোট চার্জ প্রবাহিত হবে এখান থেকে, মোট চার্জ প্রবাহিত হবে এটা কি সিপি ইন্টু পি। সিপি ইন্টু পি হচ্ছে 1.6 ইন্টু 10 ইনভার্স 5, মান বসাই দিলে এটাই আসে কুলম্ব, এটা মান আসে। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে যে বলছে যে প্রত্যেকটা ধারকে কতটা চার্জ জমা হবে। তো সমান্তরালের ক্ষেত্রে কি জানি কিউটা ভাগ হয়ে যায় না, কিউটা ভাগ হয়ে যাবে না, এখানে যাবে কিউ ওয়ান, এখানে যাবে কিউ টু, এখানে যাবে কিউ টু, এখানে যাবে কিউ থ্রি, এখানে যাবে কিউ থ্রি, এখানে যাবে কিউ ফোর, ভাগ হয়ে যাবে না। তাহলে প্রত্যেকটা ধারকে চার্জ যাবে, প্রত্যেকটা ধারকে চার্জ যাবে, প্রত্যেকটা ধারকে চার্জ, প্রত্যেকটা ধারকে চার্জ জমা হবে মোট কিউটাকে 4 ভাগ করে দিলে। এখন আনসার যেটা হয় সেটা হচ্ছে আনসার। এই সামান্য একটু প্যাচের জন্য পুরো ম্যাথটা কেটে দিবে। ওকে, তাহলে এটাই হলো আরেকটা ম্যাথ। এবার আরেকটা ম্যাথ